হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সোমস ক্লাসরুম। আজকে আমরা যে টপিকটা তোমাদেরকে নিয়ে ডিসকাশন করছি সেটা হচ্ছে ফ্রিকশন। এই যে ফ্রিকশন চ্যাপ্টারটা তোমাদেরকে নিয়ে আজকে আমি ডিসকাশন করছি, সেটার আজকে পার্ট নাম্বার 2। এর আগে পার্ট নাম্বার 1 অলরেডি আমরা ইউটিউবে আলোচনা করে ফেলেছি। এখন আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে পার্ট নাম্বার 2, এবং আজকে আমরা 10 নাম্বার দাগের যে কোয়েশ্চেন, সেই কোয়েশ্চেন থেকে মেইনলি আলোচনা করবার চেষ্টা করব। হচ্ছে তোমাদের প্রথমেই ফ্রিকশন যে চ্যাপ্টারটা, তার 9 এর দাগ অবধি কোয়েশ্চেন গুলোকে আমরা লাইভ ক্লাসে আগের দিন ইউটিউবে করেছিলাম। আজকে আমরা 10 এর দাগ থেকে কোয়েশ্চেন গুলোকে নিয়ে আমরা আলোচনা করব। তো চলো, এখানে যে কোয়েশ্চেনটা রয়েছে দেখো কি লেখা আছে। বলছে দুটি ব্লক যাদের ভর যথাক্রমে M1 5 কেজি, মানে এই যে ব্লকটা রয়েছে এখানে থাকা ব্লকটার ভর হচ্ছে 5 কেজি, আর আরেকটা কি রয়েছে বলছে M2 যার ভর হচ্ছে 6 কেজি, মানে 6 কেজি। দুটো ব্লক রয়েছে এখানে। যে M2 ভরের যে ব্লকটা রয়েছে তার ভর হচ্ছে কত? তার ভর হচ্ছে 6 কেজি। বলছে একটি হালকা সুতোর সাহায্যে একটি হালকা ঘর্ষণবিহীন কপিকলে ঝুলিয়ে দেওয়া হলো। এটাকে কি করা হয়েছে? একটা কপিকলের সাহায্যে এই ব্লকটাকে কি করা হয়েছে? ঝুলিয়ে দেওয়া হয়েছে। বলছে M1 ভর একটি নততলের উপর স্থির অবস্থায় আছে। এই যে M1 যে ভরটা রয়েছে না, এটা এই যে নততলটা এখানটাতে রয়েছে, এই নততলটার উপরে এটাকে স্থির অবস্থাতে রাখা আছে। নততলটার উপরে M1 ভরটাকে স্থির অবস্থাতে রাখা আছে। এবং M2 যে ভরটা রয়েছে, M2 যে ভরটা মানে এই ভরটার কথা বলা হচ্ছে, M2 ভরটা এটা উল্লম্বভাবে ঝুলছে। উল্লম্বভাবে ঝুলছে মানে এই দেখো এটা ঝুলছে, ঠিক আছে। আচ্ছা, তাহলে নততলে নতিকোণ কত? থিটা ইজ ইকুয়াল টু 30 ডিগ্রি। এই যে নতিকোণটা, এই নতিকোণটা বলে দিয়ে থিটা ইকুয়াল টু 30 ডিগ্রি। তাহলে 5 কেজি ভরের যে ব্লকের ওপর ঘর্ষণ বলের মান কত? এই 5 কেজি ভরের ব্লকটার ওপর কত ঘর্ষণ বল কাজ করছে সেটা আমাদেরকে জিজ্ঞাসা করা হয়েছে। তো আমরা এটাকে কিভাবে ক্যালকুলেশন করব, টোটাল প্রসিডিওরটা বোঝাচ্ছি। একটুখানি নতুন করে ছবিটা আঁকবো এখানে, সেই ছবিটাকে দেখো। প্রথম কথা হলো, এই হচ্ছে আমাদের হচ্ছে নততল, এই হচ্ছে আমাদের নততল, এই হচ্ছে নততল, ঠিক আছে। এই হচ্ছে নততল, ভালো কথা। নততলের ওপর এখানে একটা ব্লক রয়েছে, সেই ব্লকটার যে ভর, সেই ব্লকটার যে ভর, সেই ভরটা হচ্ছে 5 কেজি। এই ব্লকটার যে ভর, সেই ব্লকটার ভর হচ্ছে 5 কেজি। আর এর সাথে দড়ি দিয়ে এখানে একটা কি করা আছে? কপিকলকে বাঁধা আছে। এই হচ্ছে কপিকল, এই এই হচ্ছে কপিকল। এই কপিকলের সাহায্যে দড়ি দিয়ে বাঁধা আছে। এবং এখানে একটা 6 কেজি ভরের, এখানে একটা 6 কেজি ভরের একটা ব্লককে, 6 কেজি ভরের একটা ব্লককে এখানে রাখা আছে। তাহলে কি বলা হলো? এখানে একটা 5 কেজি ভরের ব্লক রয়েছে এবং এখানে একটা 6 কেজি ভরের যে ব্লক, সেই ব্লকটাকে ঝোলানো আছে। ঠিক আছে, বুঝতে পারা গেল? আমি আর একবার এই জায়গাটাতে লিখে দিই যে এখানে যে ব্লকটা রয়েছে সেই ব্লকটার যে ভর সেটা কত? এই ব্লকটার ভর হচ্ছে 6 কেজি, 6 কেজি, 6 কেজি। ঠিক আছে, 6 কেজি ভরের একটা ব্লক এখানে ঝুলছে, এখানে একটা 5 কেজি ভরের ব্লক ঝুলছে। নততলের ওপর এরা কিন্তু মাথায় রাখতে হবে, এরা কিন্তু স্থির অবস্থাতে রয়েছে। এবং এইখানকার যে কোণ, সেই কোণটা কত ডিগ্রি? সেই কোণটা হচ্ছে 30 ডিগ্রি। এরা কিন্তু নততলের উপর কি অবস্থাতে রয়েছে? স্থির অবস্থাতে রয়েছে। ঠিক আছে, বুঝতে পারলাম। আচ্ছা, এবার যদি এরা নততলের উপর স্থির অবস্থায় থাকে তাহলে কি ঘটনাটা ঘটবে একটুখানি দেখো। প্রথম কথা, একটা কথা মনে রাখতে হবে যে নততলের ক্ষেত্রে সবসময় তোমাদেরকে জানতে হয় যে এই দিক বরাবর একটা ফোর্স কাজ করে, সেই ফোর্সটার কত মান, সেই মানটা তোমাদেরকে জানা উচিত। সেই মানটা অলরেডি আমি তোমাদেরকে বলেছি, সেটা হচ্ছে 5g sin থিটা। এই দিক বরাবর যে ফোর্স কাজ করে সেটা হচ্ছে 5g sin থিটা। তোমরা এটা জানো যে এই দিক বরাবর mg sin থিটা ফোর্স কাজ করে, যার মান হচ্ছে 5g sin থিটা। এই দিক বরাবর যে ফোর্স কাজ করে সেই ফোর্সের মান কত? 5g sin থিটা। এবার নততলের দেখো এইখানে যে ব্লকটা রয়েছে তার পিছনে দেখো একটা দড়ি দিয়ে বাঁধা আছে, তাহলে দড়ি বরাবর একটা ব্যাকওয়ার্ড দিকে একটা টেনশন ফোর্স কাজ করবে, সেই টেনশন ফোর্সটা হচ্ছে টি। ব্যাকওয়ার্ড দিকে একটা টেনশন ফোর্স কাজ করবে, সেই টেনশন ফোর্সের মান হচ্ছে টি। এটাও হয়ে গেল। আচ্ছা, এবার দেখো এখানে একটা 6 কেজি ভরের ব্লক রয়েছে, তাহলে এটা নিচের দিকে যে ফোর্স ফিল করবে সেটা হচ্ছে 6g। দড়ি বরাবর একটা টেনশন ফোর্স ফিল করবে, সেটা হচ্ছে টি। তাহলে নিচের দিকে একটা ফোর্স ফিল করছে 6g, আর ওপর দিকে একটা ফোর্স ফিল করছে টি। তোমাদের একটা সাধারণ সেন্স কি বলে? একটা সাধারণ মাথায় বুদ্ধি আছে, এটুকু বুদ্ধিতে কি বলে? এ পাশের মালটা 6 কেজি, এ পাশের মালটা 5 কেজি। তাহলে ভারী কোন মালটা? 6 কেজির মালটা ভারী।
তাহলে 6 কেজির মালটা যদি ভারী হয় তাহলে এই মালটা নিচের দিকে নামবে আর এই মালটা উপর দিকে উঠবে। 6 কেজির মালটা নিচের দিকে নামবে, 5 কেজির মালটা উপর দিকে উঠবে। তাহলে মোশন কোন দিকে কাজ করছে? 5 কেজির ওপর। 5 কেজির ব্লকটা উপর দিকে উঠছে, 5 কেজির ব্লকটা উপর দিকে উঠছে, মোশন কাজ করছে উপর দিকে। এখন মোশন যদি উপর দিকে কাজ করে তাহলে যে এর যে ফ্রিকশন, সেই ফ্রিকশন কিন্তু ব্যাকওয়ার্ড দিকে কাজ করবে, মানে ফ্রিকশন কাজ করবে এই দিক বরাবর। এই দিক বরাবর আমাদের কি কাজ করবে? ফ্রিকশন কাজ করবে। আই হোপ বুঝতে পারা গেছে। আচ্ছা, তাহলে ভালো করে কথাটা বুঝে নাও। 6 কেজির ব্লকটা যেহেতু ভারী, এই ব্লকটা নিচের দিকে নামার চেষ্টা করবে। 6 কেজির ব্লক নিচের দিকে নামা মানে 5 কেজির ব্লক ওপর দিকে উঠবে। এবার 5 কেজির ব্লক যেহেতু ওপর দিকে উঠছে, তাহলে এর যে ফ্রিকশন সেটা ব্যাকওয়ার্ড দিকে কাজ করবে। ব্যাকওয়ার্ড দিকে কাজ করবে বলে উল্টো দিকে আঁকা হয়েছে। হয়ে গেল গল্প। এবার বলে দিয়েছে যে এরা স্থির অবস্থাতে আছে। কি করে স্যার? দেখো এই জায়গাটাতে তাকাও একটুখানি, এই জায়গায় তাকাও, যে এরা এই দেখো বলে দিয়েছে নততলে এটা কি অবস্থায় রয়েছে? স্থির অবস্থাতে আছে। ঠিক আছে, মোশন হওয়ার একটা উপক্রম হয়েছে, স্থির অবস্থাতে আছে। স্থির অবস্থাতে থাকার অর্থ এটা দাঁড়ায় যে ওপর দিকে যত ফোর্স কাজ করে আর নিচের দিকে যত ফোর্স কাজ করে, দুটো ফোর্সের মান সেম। এখন ওপর দিকে কি কি ফোর্স কাজ করছে? এখন ওপর দিকে যে ফোর্স কাজ করছে সেটা যদি তুমি একটুখানি ভালো করে দেখো, ওপর দিকে কাজ করছে টি ফোর্স। তাহলে এই টি ফোর্সটা সেম হবে নিচের দিকে যে দুটো ফোর্স কাজ করছে তার সাথে। নিচের দিকে 5g sin থিটা এফ কাজ করছে, নিচের দিকে কাজ করছে 5g sin থিটা প্লাস হচ্ছে এফ, এই হচ্ছে ভ্যালু। আচ্ছা, এবার দেখো এতটুকু অবধি আমাদের হয়ে গেছে। এবার একটুখানি দেখা যাক কি ঘটনা ঘটে। দেখো এখানে টেনশন ফোর্সের মান, এদিকে যে ক্রিয়াশীল টেনশন ফোর্সের মান আর এদিকে ক্রিয়াশীল 6g এর মান, দুটোর মান ইকুয়াল হবে। কেন স্যার ইকুয়াল হলো? ইকুয়াল এই কারণে হলো ভাই, যদি ওপর দিকের ফোর্স আর নিচের দিকের ফোর্স ইকুয়াল না হতো তাহলে তো বডি তো মুভমেন্ট করা শুরু করতো। তো বলে দিয়েছে বডি স্থির অবস্থায় আছে। স্থির অবস্থায় আছে মানে ওপর দিকে যত ফোর্স কাজ করছে আর নিচের দিকে যত ফোর্স কাজ করছে, দুটো ফোর্স হচ্ছে সেম। তার মানে আমি লিখতে পারি এখানে যে টি ইকুয়ালস টু হচ্ছে 6g। এখন এই টির মান যেটা 6g, এই মানটা এনে এই সমীকরণের মধ্যে বসাবো। তাহলে এখানটা দাঁড়াবে 6g, ঠিক আছে, ইকুয়ালস টু 5g, ঠিক আছে, সাইন থিটা। সাইন থিটার মান হচ্ছে সাইন থিটার মান কত? থিটার মান 30 ডিগ্রি। তাহলে এখানে কত বসাবো? সাইন 30, ঠিক আছে, প্লাস ফ্রিকশন। আমাকে কোয়েশ্চেনে কি বার করতে দিয়েছে একটুখানি? আমাকে কোয়েশ্চেনে বলেছে ঘর্ষণ বলের মান আর দিক। ঠিক আছে, ঘর্ষণ বলের মানটা চেয়েছে, মানে ফ্রিকশনের মানটা চেয়েছে, এফটাকে চেয়েছে। ভালো কথা। তাহলে দেখো 6g মানে 6 ইন্টু 10 হবে, জির মান 10 বলে দিয়েছে, কোয়েশ্চেনেই বলা আছে 6 ইন্টু 10 5। আচ্ছা, জির মান কত? জির মান 10, অভিকর্ষজ ত্বরণ। আর সাইন 30, সাইন 30 এর মান হাফ প্লাস এফ। 2 আর 10 কেটে গেল, তাহলে 2 10 কেটে গেল মানে এখানে 5 থাকবে। 6 10 60 হয় 60, 25টাকে এদিকে নিয়ে চলে আসবো, -25 ইজ ইকুয়াল টু হচ্ছে এফ। তাহলে 60 থেকে 25 বাদ যাচ্ছে মানে 35 অ্যান্সার হয়। তাহলে এই জায়গার যে ভ্যালু আসলো সেই ভ্যালুটা আসলো 35 নিউটন। 35 নিউটন, 35 আসছে ফ্রিকশনের ভ্যালু। তাহলে 35 কোন অপশনে ছিল? 35 ছিল হচ্ছে অপশন বি তে। 35 নিউটন নততলের নিচের দিকে কাজ করছে। 35 নিউটন নততলের নিচের দিকে। কেন স্যার নততলের নিচের দিকে হবে? ফ্রিকশন ফোর্সটা কেন নততলের নিচের দিকে হবে? ছবিটার দিকে একটুখানি দেখো। আমি ফ্রিকশন ফোর্সটাকে কোন দিকে এঁকেছি? ফ্রিকশন ফোর্সটাকে এই যে ফ্রিকশন ফোর্স এঁকেছি, এই যে ফ্রিকশন ফোর্স এঁকেছি। এটা নততলের কোন দিক? এটা নততলের নিচের দিক। যেহেতু এটা নততলের নিচের দিকে আঁকা হয়েছে, তাই জন্যই এটা হচ্ছে ফ্রিকশন। হয়ে গেল ব্যাপারটা, নিশ্চয়ই বুঝতে পেরেছো। এই হলো ওভারঅল গল্প। তো যাই হোক, ফ্রিকশন ফোর্সের মান কত? 35 নিউটন। আশা করা যায় এতটুকু অবধি বুঝতে পেরেছো। চলে আসবো হচ্ছে আমরা পরের যে কোয়েশ্চেনটাতে, অর্থাৎ নেক্সট যে কোয়েশ্চেনটা রয়েছে, এই যে কোয়েশ্চেনটা রয়েছে, একটি বস্তু থিটা নতিকোণ বিশিষ্ট একটি নততল বরাবর নেমে আসে। ঠিক আছে, নামার সময় তার ঘর্ষণ গুণাঙ্ক দূরত্বের সঙ্গে সমানুপাতিক। ঘর্ষণ গুণাঙ্ক মানে কি? মিউ এর ভ্যালুর কথা বলা হচ্ছে, যেটা কার সাথে সমানুপাতিক? দূরত্বের সাথে। তাহলে আমরা এই জায়গাটাতে একটুখানি লিখছি, ভালো করে ব্যাপারটাকে বোঝবার চেষ্টা করো, যে ঘর্ষণ গুণাঙ্ক মানে যেটা মিউ, সেটা কার সাথে সমানুপাতিক? দূরত্বের সাথে। দূরত্বকে এখানে এক্স লেটার দ্বারা রিপ্রেজেন্ট করা হচ্ছে, মিউ ইজ ইকুয়াল টু কে এক্স, এক্স লেটার দ্বারা রিপ্রেজেন্ট করা হচ্ছে। আমরা জানি যেটা ফ্রিকশন হয়, ফ্রিকশন মানে বোঝায় মিউ ইন্টু এন কে বোঝায়।
তাহলে আমরা এখান থেকে মিউ এর যদি ভ্যালু বার করি, এখান থেকে যদি মিউ এর ভ্যালু বার করো, তাহলে এনটা এর তলায় যাবে, মানে ফ্রিকশন বাই নর্মাল রিঅ্যাকশন ফোর্স ইজ ইকুয়াল টু মিউ দাঁড়াবে। তাহলে মিউ এর যে মান পেলাম সেটা পেলাম এফ বাই এন। এখন মিউ এর মান এফ বাই এনটাকে নিয়ে এসে এইখানে প্লেস করে দাও। তাহলে এফ বাই এন এটা মিউ এর জায়গাতে প্লেস করলাম, কে এর জায়গায় কে রাখলাম, এক্স এর জায়গায় এক্স রাখলাম। নিচে থাকা যে এনটা এটা এই দিকে গুণ করে দেবো, এটাকে এই দিকে গুণ করে দেবো, এনটাকে ওই দিকে গুণ করে দেবো। তাহলে ফ্রিকশনের যে ভ্যালু দাঁড়াবে সেটা দাঁড়াবে কে এক্স ইন্টু এন, কে এক্স ইন্টু এন দাঁড়াবে। এবার দেখো নততলের একটা কনসেপ্টে একটুখানি আসি, তার জন্য আমি একটা নতুন স্লাইড নিচ্ছি, নততলের একটা নতুন কনসেপ্ট বুঝবো। দেখো এই যদি নততল হয়, কখনো এই যদি নততল হয়, আমি তোমাদেরকে আগের বারেও বলেছি, এখানে যদি কোনো একটা বস্তু থাকে, এখানে যদি এম ভরের কোনো একটা বস্তু থাকে, এই এম ভরের বস্তুটার উপর কি কি ফোর্স কাজ করে একটু দেখো। প্রথমত হচ্ছে এই দিক বরাবর একটা ফোর্স কাজ করে, সেই ফোর্সটার নাম হচ্ছে এম জি সাইন থিটা। আচ্ছা, এই দিক বরাবর একটা ফোর্স কাজ করে, সেটা হচ্ছে সোজাসুজি হচ্ছে এম জি। আর এই দিক বরাবর একটা ফোর্স কাজ করে, সেটা হচ্ছে সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে তোমাদের এক মিনিট, সেটা হচ্ছে তোমাদের কি এম জি কস থিটা। ঠিক আছে, তো এই দিক বরাবর যে ফোর্সটা কাজ করে সেটা কি, সেটা হচ্ছে এম জি কস থিটা। এদিক বরাবর ফোর্স কাজ করে এম জি কস থিটা। এটা কখন হয়, যদি এখানকার অ্যাঙ্গেলটা থিটা আসে। নততলের ক্ষেত্রে আমরা এই কেসটা পড়িয়েছিলাম যে এম ভরের যদি কোনো বডি থাকে, তার এই দিক বরাবর যে ফোর্স কাজ করে সেটা এম জি সাইন থিটা, এই দিক বরাবর যে ফোর্স কাজ করে সেটা এম জি কস থিটা, এদিক বরাবর যে ফোর্স কাজ করে সেটা হচ্ছে এম জি। এখন এই দিক বরাবর এর উল্টো দিকে একটা জিনিস কাজ করে, সেটা হচ্ছে ফ্রিকশন, সেটা হচ্ছে এফ। কারণ বডিটা এমজি সাইন থিটা ফোর্সের জন্য যখনই নিচের দিকে নামার চেষ্টা করবে, তখন ব্যাকওয়ার্ড দিকে একটা ফোর্স ওকে বাধা দেবে, সেটা হচ্ছে ফ্রিকশন ফোর্স এফ। এবং এর ঠিক উল্টো দিকে একটা ফোর্স কাজ করে, সেটা হচ্ছে নর্মাল রিঅ্যাকশন ফোর্স এন। তাহলে দেখো আমাদেরকে একটা জিনিস মানে আমরা করিয়েছিলাম যে ফ্রিকশন ফোর্সের ভ্যালুটা আমরা কিভাবে বার করি। দেখো একটুখানি, এদিকে কাজ করছে এমজি সাইন থিটা, বিপরীত দিকে কাজ করছে হচ্ছে ফ্রিকশন ফোর্স। তাহলে নেট ফোর্স এখানে কত? নেট ফোর্স হচ্ছে এমজি সাইন থিটা, যেহেতু বডিটাকে নিচের দিকে নামাচ্ছে, এমজি সাইন থিটা মাইনাস এফ ইজ ইকাল টু মাস ইন্টু অ্যাক্সিলারেশন। আমরা নিউটনের সূত্র থেকে পড়ে আসছি এফ নেট ইকুয়ালস টু মাস ইন্টু অ্যাক্সিলারেশন হয়। তো স্যার নেট ফোর্স কত? এদিকে নামছে এমজি সাইন থিটা, এটা এমজি সাইন থিটা, বিপরীত দিকে কাজ করছে এফ। তাহলে নেট ফোর্স কত হচ্ছে? নেট ফোর্স হচ্ছে এমজি সাইন থিটার থেকে এফ এর বিয়োগ। স্যার বিয়োগটা কেন হলো বুঝতে পারলাম না, চিন্তা করো একটুখানি, ঠান্ডা মাথায় ভাবো। মনে করো এই দিক বরাবর 10 নিউটন ফোর্স কাজ করছে, ওপর দিক বরাবর 8 নিউটন ফোর্স কাজ করছে, তাহলে বডিটা কোন দিকে নামবে? আমি আবার বলছি শোনো, এই হচ্ছে পিকচার, এই হচ্ছে পিকচার। ধরো এদিক বরাবর 10 নিউটন ফোর্স কাজ করছে, বিপরীত দিক বরাবর 8 নিউটন ফোর্স কাজ করছে, বডিটা কোন দিকে নামবে? যেদিকে 10 নিউটন ফোর্স কাজ করছে সেদিকে নামবে, এটাই স্বাভাবিক। এখন কথাটা হলো কত ফোর্স নিয়ে নামবে? কত ফোর্স নিয়ে নামবে? 10 নিউটন নিয়ে তো নামতে পারবে না। কেন স্যার 10 নিউটন নিয়ে নামতে পারবে না? আরে ব্যাকওয়ার্ড দিকে 8 নিউটন তোকে বাধা দিচ্ছে। তাহলে কত নিউটন ফোর্স নিয়ে নামবে? 2 নিউটন ফোর্স নিয়ে। কেন স্যার? কারণ 10 নিউটন নিচের দিকে টানছে, উল্টো দিকে তো আবার 8 নিউটনও টানছে, তাহলে নামবে কত নিউটন ফোর্স নিয়ে? 2 নিউটন ফোর্স নিয়ে নামবে। তাই জন্য আমাদেরকে এই দিকের ফোর্সটা থেকে উপর দিকের ফোর্সটাকে মাইনাস করতে হয়। ওই কারণের জন্যই এমজি সাইন থিটা থেকে এফ কে মাইনাস করেছি। এমজি সাইন থিটা মাইনাস এফ ইকুয়ালস টু হচ্ছে এম এ, হয়ে গেল। আচ্ছা, এবার এখানে দেখো এমজি সাইন থিটা, এটা আমরা লিখলাম, ফ্রিকশন ফোর্সকে আমরা লিখতে পারি মিউ ইন্টু এন ইজ ইকাল টু মাস ইন্টু অ্যাক্সিলারেশন, এইটাকে আমরা লিখতে পারি। ঠিক আছে, লিখলাম। আচ্ছা, এবার দেখো আমরা এখানটাতে লিখতে পারি এমজি সাইন থিটা, এটাকে আমরা লিখলাম মাইনাস মিউ ইন্টু এন এর মান। এন এর মান কত হবে? এন উপর দিকে কাজ করে, নিচের দিকে এমজি কস থিটা কাজ করে, তাহলে এন আর এমজি কস থিটা সমান। তাহলে এন এর জায়গাতে আমরা লিখতে পারি হচ্ছে এম জি কস থিটা, এটাকে আমরা লিখতে পারি, এটা ইজ ইকুয়াল টু লিখতে পারি এম এ। এখান থেকে এমজি কমন যায়, তো এমজি যদি কমন নিয়ে নিই, তাহলে এখানে থাকে হচ্ছে সাইন থিটা মাইনাস মিউ কস থিটা ইকুয়ালস টু এম এ। মাস মাস কেটে গেল, তাহলে জি ইন্টু পড়ে থাকলো সাইন থিটা মাইনাস মিউ কস থিটা
এটা ইকুয়ালস টু অ্যাক্সিলারেশন, এইটা হলো অ্যাক্সিলারেশনের ভ্যালু। আচ্ছা দেখো আর একটা জিনিস আমরা এখানে ক্লিয়ার করেছিলাম, আমি বলেছিলাম এদিকে ক্রিয়াশীল এন ফোর্স আর এদিকে ক্রিয়াশীল এমজি কস থিটা, এই যে এমজি কস থিটা নিচের দিকে কাজ করছে আর এন ওপর দিকে কাজ করছে, দুটো ফোর্স সেম, এটা আমরা বলেছিলাম। তো আমরা সাইডে এই জিনিসটাকে লিখে রাখছি যে এন ইকুয়ালস টু এম জি কস থিটা, এটা আমরা লিখে রাখলাম এন ইকুয়ালস টু এম জি কস থিটা। এই কনসেপ্টটা না আমাদেরকে খুব কাজে লাগবে, এন ইকুয়ালস টু এম জি কস থিটা। আর একটা জিনিস কি কাজে লাগবে, ত্বরণের যে মান সেটা হয় জি ইন্টু সাইন থিটা মাইনাস মিউ কস থিটা, এটাও আমাদের খুব কাজে লাগবে, দুটো জিনিস আমাদের কাজে লাগবে। আগের স্লাইডে আসলে ব্যাপারটা বুঝতে পারবে। এই যে এন যে জায়গাটা রয়েছে, এন এর জায়গাতে নততলের কেস বলে আমরা এন এর জায়গাতে এমজি কস থিটা বসাতে পারি। এ দেখো এন এর মানটা আমরা এমজি কস থিটা বার করে রেখেছি, তাহলে এই ভ্যালুটাকে আমরা ওই জায়গাতে নিয়ে গিয়ে বসাতে পারি। তো এন এর জায়গাতে যদি এমজি কস থিটা বসাই তাহলে দেখতে এরকম লাগবে কে এক্স, আর এন এর জায়গা বসালাম এম জি কস থিটা, এটা বসালাম। আর ফ্রিকশনের জায়গাতে আমরা মাস ইনটু অ্যাক্সিলারেশন লিখতে পারি, এখানটাতে লিখতে পারি মাস ইনটু অ্যাক্সিলারেশন, কারণ এফ ইকুয়ালস টু এম এ হয়, এফ ইকুয়ালস টু এম এ হয় বলে এফ এর জায়গায় লিখলাম এম এ, কে এক্স এম জি কস থিটা এরকম লিখলাম। এবার দেখো এম আর এম কেটে দিলাম, তাহলে অ্যাক্সিলারেশনের যে মান দাঁড়াবে সেটা দাঁড়াবে কে এক্স জি কস থিটা, এটা দাঁড়াবে। তুমি একটুখানি ভালো করে দেখো এর মধ্যে কি কি জিনিস কনস্ট্যান্ট। প্রথম কথা হচ্ছে কে, যেটা কে জিনিসটা কনস্ট্যান্ট, যারা যারা কনস্ট্যান্ট তাদেরকে আমি পিঙ্ক কালার দিয়ে বক্স করে দিচ্ছি, একটুখানি দেখবে যারা যারা কনস্ট্যান্ট তাদেরকে আমি পিঙ্ক কালার দিয়ে বক্স করে দিচ্ছি, ঠিক আছে। কেটা কনস্ট্যান্ট, ধ্রুবক জিনিস। অভিকর্ষজ ত্বরণ কনস্ট্যান্ট, জি যেটা সেটাও কনস্ট্যান্ট, কারণ অভিকর্ষ ত্বরণের মান 9.8, এটা সবসময় ফিক্স থাকে, মানে যে পৃথিবীতেই নিশ্চয়ই এক্সপেরিমেন্ট করা হচ্ছে, ঠিক আছে, তাহলে অবশ্যই এটা 9.8 ফিক্স থাকবে, যদি অন্য জায়গায় হয় সেক্ষেত্রে মান চেঞ্জ হবে। তো যেহেতু এটা পৃথিবীর বুকেই করা হচ্ছে সেখান থেকে চেঞ্জ হবে না, তাই জন্য জির মানটা ফিক্সড। কস থিটার মানটা ফিক্স, কেন কস থিটার মান ফিক্স চিন্তা করো একটুখানি, ঠান্ডা মাথা ভাববে। কস থিটার মান এই কারণে ফিক্স, নততলের ক্ষেত্রে, নততলের ক্ষেত্রে এই যদি নততল হয়, এই যদি নততল হয়, নততলের এখানকার যে থিটাটা না, এই থিটার তো আর পরিবর্তন আসবে না, নততল তো আমি চেঞ্জ করবো না, কোণ তো আর আমি চেঞ্জ করবো না, নততলের তার পরিবর্তন করবো না, তাই জন্য থিটার মান যেহেতু ফিক্স কস থিটার মানও ফিক্স, তাহলে এই কস থিটাটাও হচ্ছে ফিক্স। তাহলে কেবলমাত্র দুটো জিনিসের একটাই জিনিস ভ্যারিয়েবল আছে এখানে, সেটা হচ্ছে এক্স, সরণ। সরণ তো কন্টিনিউয়াসলি সরবে, সরণ তো ফিক্স নয়, তাহলে ত্বরণের সাথে সরণটাই হচ্ছে ভ্যারিয়েবল বা পরিবর্তনশীল, পরিবর্তনশীল। এই যে সরণটা, এই সরণটাই পরিবর্তনশীল ত্বরণের সাথে। তাহলে এখানে যে অপশনটা দেখতে পাচ্ছি অপশন ডি, যেখানে লেখা আছে পরিবর্তনশীল ত্বরণ সহ, এটাই কারেক্ট অপশন হবে। এখানে যেটা দেখতে পাচ্ছি পরিবর্তনশীল ত্বরণ সহ, এটাই কারেক্ট অপশন হবে, কারণ সরণ আর ত্বরণ পরিবর্তনশীল, এই কারণের জন্য, সিম্পল গল্প। তাই না, এখানে পরিবর্তনশীল ত্বরণ সহ যেটা লেখা আছে এটাই কারেক্ট অপশন, অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ব্যাস, আর কিছু এখানকার চিন্তা করার দরকার নেই, কারণ এখানে আমাদেরকে জানতে চেয়েছে যে বস্তুটি নততল বরাবর নেমে আসবে, বস্তুটি নততল বরাবর নেমে আসবে, নেমে আসবে মানে বস্তুটার সরণ হবে, সেই সরণটা কি হবে, এই যে সরণটা, এই যে সরণটা এটা কি হবে, এটা ত্বরণের সাথে পরিবর্তনশীল, সরণটা ত্বরণের সাথে পরিবর্তনশীল। ব্যাস, গল্প শেষ, এটুকুই মনে রাখতে হবে। কোয়েশ্চেনটা, এই কোয়েশ্চেনটাতে চলে আসবো, 12 দাগের যে কোয়েশ্চেনটা, খুব ভালো একটা প্রশ্ন। দেখো কি বলছে, 5 কেজি ভরের একটি ব্লক অনুভূমিক অমসৃণ তলে আছে, মানে একটা তলের মধ্যে রয়েছে যে তলটা হচ্ছে অনুভূমিক। তাহলে এখানটাতেই এঁকে ফেললাম, এখানে একটা 5 কেজি ভরের ব্লক রয়েছে, এই হচ্ছে 5 কেজি ভরের ব্লক, এইটা হচ্ছে 5 কেজি ভরের ব্লক, এখানটাতে রাখা আছে, এই অনুভূমিক তলে আছে। তল ও ব্লকের মধ্যে স্থিত ঘর্ষণ গুণাঙ্ক এবং চল ঘর্ষণ গুণাঙ্ক যথাক্রমে 0.7 এবং 0.5। স্থিত ঘর্ষণ গুণাঙ্ক মানে স্ট্যাটিক কোএফিসিয়েন্ট, যেটা মানে কোএফিসিয়েন্ট অফ স্ট্যাটিক ফ্রিকশন, যেটা মিউ এস এর যে ভ্যালু, সেটা কত বলে দিয়েছে 0.7, লিখে রাখি সাইডে, মিউ এস এর যে মান সেটা হচ্ছে 0.7, আর আরেকটা জিনিস আমাদেরকে দিয়েছে মিউ কে এর যে মান সেটা দিয়ে দিয়েছে হচ্ছে 0.5, এটা দুটো মান দিয়ে দিয়েছে। আচ্ছা, হয়ে গেল এতটুকু অবধি। আচ্ছা, এবার বলছে একটি একটি অনুভূমিক বল, একটি অনুভূমিক বল ব্লকটিতে প্রয়োগ করা হলো যাতে এটি গতিশীল হয়। মানে আমরা কি করব, আমরা এর উপর একটা ফোর্স লাগাবো,
আমরা কি করব, আমরা এর উপর একটা ফোর্স লাগাবো এই দিক বরাবর, যে ফোর্সটা লাগালে এই ব্লকটা এদিক থেকে সামনের দিকে গতিশীল হবে, সেরকম একটা ফোর্স লাগাবো। খুব ভালো কথা, ফোর্স লাগানো হবে, কোনো চিন্তা নেই। আমার এখন প্রশ্ন, আমাকে কত ফোর্স লাগাতে হবে সেটা জানতে হবে। সেই ফোর্সটা জানবার জন্য আমাদেরকে লিমিটিং ফ্রিকশন কত, মানে কত ফ্রিকশন দিয়ে বল, মানে টোটাল মানে কত ফ্রিকশন কাজ করছে যেটার জন্য বডিটা থেমে আছে, সেটা আমাদেরকে জানতে হবে। লিমিটিং ফ্রিকশনটা আমাকে আগে জানতে হবে, এটা ক্লিয়ার করতে হবে, লিমিটিং ফ্রিকশনটা জানতে হবে। তো একটা কাজ করি, এই জায়গাতে সেই হিসাবটা করি। লিমিটিং ফ্রিকশন এফ এল বার করার নিয়ম হলো মিউ এস ইন্টু এন করতে হয়। এবার এন কি, লম্ব প্রতিক্রিয়া বল সোজাসুজি যেটা কাজ করে সেটা হচ্ছে এন, নিচের দিকে যে বলটা কাজ করে সোজাসুজি সেটা হচ্ছে 5g বা হচ্ছে mg। নিচের দিকে mg ফোর্স কাজ করে, উপর দিকে লম্ব প্রতিক্রিয়া বল কাজ করে। এটুকু জিনিস তোমাদের ফিজিক্সে জানতেই হবে, না হলে তোমরা অঙ্ক করতে পারবে না। তো এফএল এর মান হচ্ছে মিউ এস ইন্টু হচ্ছে এন। তাহলে দেখো এফএল এর জায়গায় এফএল লিখলাম, মিউ এস এর মান 0.7, তাই 0.7 লিখলাম, এ দেখো 0.7। আর লম্ব প্রতিক্রিয়া বল এন এর যে ভ্যালু, এই এন আর নিচের দিকের 5g সেম। যদি তাই না হতো তাহলে এন ফোর্স বেশি হলে বস্তু উড়ে ওপরে চলে যেত, 5g যদি বেশি হতো তাহলে বস্তু ভেঙে নিচে ঢুকে যেত, কোনোটাই হয় না। তার মানে এন এর মান যত আর 5g এর মান যত, দুটো মান সেম। তাহলে আমরা এন এর জায়গাতে লিখতে পারি 5 আর জির জায়গাতে লিখতে পারি হচ্ছে 10। ঠিক আছে, জির মানটা 10 বসালাম, এখানে বলা আছে জির মান 10, তাই জন্য। ঠিক আছে, তাহলে এখান থেকে একটা পয়েন্ট তুলে দিলে নিচে একটা 10 আসবে, এই 10 আর এই 10 কেটে যাবে, 5 সাথে 35 হবে। এফএল এর যে মান থাকবে সেটা থাকবে হচ্ছে 35 নিউটন। 35 নিউটন ফোর্স কাজ করছে। মানে এই বডিটাকে এখান থেকে মুভ করানোর জন্য, বডিটাকে এইখান থেকে মুভ করানোর জন্য তোমাকে অ্যাটলিস্ট 35 নিউটন ফোর্স দিতে হবে। 35 নিউটন ফোর্স দিলে তবে বডিটা মুভ করবে, মিনিমাম 35 নিউটন ফোর্স দিতে হবে। 35 নিউটন ফোর্স হচ্ছে ফ্রিকশন ফোর্স কাজ করছে ওর উপর। 35 নিউটন ফোর্সের জন্য বডিটা পিছন দিকে আটকে রয়েছে। তাহলে মিনিমাম ফোর্স কত দিতে হবে বডিটাকে? ফোর্স আমাকে দিতে হবে কত? 35 নিউটন। কেন স্যার 35 নিউটন? বুঝতে পারলাম না। দেখো এখানে আমরা লিমিটিং ফ্রিকশন বার করছি। লিমিটিং ফ্রিকশন মানে কি? যে ম্যাক্সিমাম যে ফ্রিকশনের পর বডিটাকে আমরা মুভ করাতে পারবো সেটাকে লিমিটিং ফ্রিকশন বলে। মানে আমি ব্যাপারটা এইটা বলতে চাইছি, ধরো একটা কথার কথা, ধরো কোনো একটা বডিকে সরানোর জন্য লিমিটিং ফ্রিকশন লেখা আছে 8 নিউটন। ধরো একটা কোনো বডি রয়েছে, আমি এখানে একটা পেজে আসি, ধরো এখানে কোনো একটা বডি রয়েছে, এই বডিটাকে সামনের দিকে সরানোর জন্য যে লিমিটিং ফ্রিকশন লিখে রেখেছে সেটা মনে করো 8 নিউটন লিখে রেখেছে, 8 নিউটন লিমিটিং ফ্রিকশন লিখে রেখেছে। এখন তুমি যদি এর উপর 1 নিউটন ফোর্স দাও, বডি সরবে না। 2 নিউটন দাও, সরবে না। 7 নিউটন দাও, সরবে না। 5 নিউটন দাও, সরবে না। 8 নিউটন দিলে এটা মুভ করবার উপক্রম হবে, এটা মুভ করবার উপক্রম হবে। তাহলে 8 নিউটন ফোর্স দিলে বডিটা মুভ করবার উপক্রম হবে। কথাটা ভালো করে কিন্তু বুঝবে। তাহলে বডিটা যেহেতু লিমিটিং ফ্রিকশন 8 নিউটন লেখা আছে, লিমিটিং মানে ওটাই লিমিট, ওর থেকে বেশি ফোর্স দিলে তবে বডি মুভ করবে। মানে তুমি যখনই 8 নিউটন ফোর্স দিচ্ছ বডিটা মুভ করবার উপক্রম হবে। তুমি 7 নিউটন দিয়েছো, বডি মুভ করবে না। তুমি 4 নিউটন দিয়েছো, বডি মুভ করবে না। তুমি 5 নিউটন দিয়েছো, বডি মুভ করবে না। 8 নিউটন যখন দেবে বডিটা নড়াচড়া শুরু করবে, মুভ করবার উপক্রম হবে। 8 নিউটনের থেকে বেশি ফোর্স যখনই লাগিয়ে দেবে বডি মুভ করে যাবে। তাহলে বডিটাকে মুভ করানোর জন্য মিনিমাম কত ফোর্স প্রয়োজন? মিনিমাম ফোর্স প্রয়োজন 8 নিউটন। মিনিমাম ফোর্স কত প্রয়োজন? মিনিমাম ফোর্স প্রয়োজন হচ্ছে 8 নিউটন। ঠিক আছে, মিনিমাম ফোর্স মানে বডিটাকে এদিক থেকে এদিকে সরানোর জন্য যে ফোর্সটা দরকার সেই ফোর্সটা দরকার হচ্ছে 8 নিউটন। এখন বডি যদি চলতে শুরু করে তখন কাইনেটিক ফ্রিকশন পিছন দিকে একটা কিছু কাজ করবে, সেটার মান আমরা দেখে নেবো, দুটোর মধ্যে মাইনাস করে দেবো। ঠিক আছে, তাহলে ঠিক একই রকম ভাবে এই ক্ষেত্রেও দেখো সিমিলার গল্প। বডিটাকে সামনের দিকে সরানোর জন্য মিনিমাম যে ফোর্স দরকার, যেটা ম্যাক্সিমাম যত ফ্রিকশন কাজ করছে ওখানে ম্যাক্সিমাম ফ্রিকশন 35 নিউটন। তাহলে এই 35 নিউটনটা তোমাকে এর উপরে অ্যাপ্লাই করতে হবে। যেহেতু 35 নিউটন ফ্রিকশন দিয়ে বডিটাকে আটকানো আছে, তাহলে তোমাকে মিনিমাম 35 নিউটন ফোর্স এদিকে লাগাতে হবে, নাহলে বডি মুভ করবে কি করে? তাহলে মিনিমাম যে ফোর্স সামনের দিকে সরাতে লাগবে সেটা হচ্ছে 35 নিউটন। আমার কথা বুঝতে পারা গেল? আচ্ছা, এখন বডি যখন চলতে শুরু করবে তখন তার উপর একটা কাইনেটিক ফ্রিকশন কাজ করবে, যেটা বডিটাকে সামনের দিকে যেতে বাধা দেবে। সেই ফোর্সটা কত সেটা বার করব। তো তার জন্য আমাদেরকে ক্যালকুলেশন করতে লাগবে এফ কে, যার ভ্যালু দাঁড়ায় মিউ কে ইন্টু হচ্ছে এন। এটা ভ্যালু দাঁড়ায়
মিউ কে ইন্টু হচ্ছে এন, এটা ভ্যালু দাঁড়ায়। মিউ কে এর মান কত? 0.5, তাহলে লিখলাম এফ কে ইজ ইকাল টু 0.5, এটা লিখলাম। নর্মাল এন এর নর্মাল রিঅ্যাকশন কত? এন যত 5g তত, তাহলে 5 ইন্টু জি হয়ে গেল। তাহলে এফ কে ইজ ইকাল টু দাঁড়া এখানে 5 আর জির মান কত? জির মান হচ্ছে 10, এটা হলো। তাহলে পয়েন্ট যদি তুলে দিই এখান থেকে, যদি পয়েন্ট তুলে দাও পয়েন্ট যদি তুলে দাও তাহলে কত দাঁড়াবে দেখো, পয়েন্ট তুলে দিলে নিচে একটা 10, 10 10 কেটে যাবে, 25 হচ্ছে আলটিমেটলি। এফ কে এর মান কত দাঁড়াচ্ছে? 25। মানে ব্যাপারটা হলো যখনই বডিটা চলতে শুরু করবে সামনের দিকে, যখনই বডিটা সামনের দিকে চলতে শুরু করবে, এর ওপর যে ফোর্স কাজ করবে না, এর ওপর যে ফোর্স কাজ করবে পিছন দিকে, মানে বডিটা 35 নিউটন ফোর্স দিলে সামনের দিকে মুভ করবে, তখন ব্যাকওয়ার্ড দিকে যে ফ্রিকশনটা কাজ করবে সেই ফ্রিকশনের মান হচ্ছে 25 নিউটন। এটা হচ্ছে গতীয় ঘর্ষণ। এফ কে বার করেছি, এফ কে মানে কাইনেটিক ফ্রিকশন। বডি যখন 35 নিউটন ফোর্স দিয়ে সামনের দিকে মুভ করবার চেষ্টা করবে, তখন ব্যাকওয়ার্ড দিকে যে ফোর্স, যে ফ্রিকশন ফোর্স কাজ করবে, এফ কে কাজ করবে, সেটা হচ্ছে 25 নিউটন। মানে এই দিকে যে ফোর্স কাজ করবে সেটা আসবে 25 নিউটন। তাহলে এর উপর নেট ফোর্স কত চিন্তা করো এবার। সামনের দিকে কাজ করছে 35 নিউটন, পিছন দিকে কাজ করছে 25 নিউটন, এদিকে 35 এদিকে 25, 35 25, এদিকে কাজ করছে 35 নিউটন, এদিকে কাজ করছে 25 নিউটন। তাহলে বডিটা কত নিউটন ফোর্স নিয়ে যাবে? বডি সামনের দিকে এগোবে 10 নিউটন ফোর্স দিয়ে। তাহলে আমি বলি, তাহলে 35 মাইনাস 25, ঠিক আছে, এটা হচ্ছে নেট ফোর্স, ইজিক্যাল টু বস্তুটার ভর মানে 5 ইন্টু হচ্ছে ত্বরণ, ত্বরণ মানে হচ্ছে এ, ঠিক আছে। 25 থেকে 35, মানে 35 আর 25 বাদ গেলে এখানে হচ্ছে 10, আর এখানে হচ্ছে 5a, 5 আর 10 কেটে গেল, 2 থাকলো, 2 ইজিক্যাল টু এ। মানে অ্যাক্সিলারেশনের যে মান বেরোবে সেই মানটা কত বেরোবে? সেটা হচ্ছে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। অ্যাক্সিলারেশনের যে মান বেরোবে সেটা কত বেরোবে? 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার, ঠিক আছে। তাহলে এই অপশনটা কোনটা কারেক্ট হলো? কোন অপশন কারেক্ট হলো? 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার হচ্ছে কারেক্ট অপশন, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেনে আসা যাক। 13 দাগের কোশ্চেনটাকে ডিসকাশন করব। দেখো চলে আসবো হচ্ছে এই কোশ্চেনটা, নতুন একটা কোশ্চেন। যে কোশ্চেনে বলছে সম্পূর্ণ মসৃণ একটি 45 ডিগ্রি নতিকোণ বিশিষ্ট নততল বরাবর নামতে একটি বস্তুর যে সময় লাগে। তাহলে একটা মসৃণ নততল বরাবর একটা বস্তু নামছে, তার জন্য কত সময় লাগে ক্যালকুলেশন করব। দেন 45 ডিগ্রি নতিকোণ বিশিষ্ট একটি অমসৃণ নততল বরাবর নামতে তার n গুণ বেশি সময় লাগে। তারপর আমরা কি ক্যালকুলেশন করব? 45 ডিগ্রি নততলই থাকবে, কিন্তু এর পরেরটা অমসৃণ নততল হবে। তার জন্য কি কেস ঘটবে? দুটো কেস ক্যালকুলেশন করব। তাহলে প্রথম কেস, তাহলে প্রথমে এখানে একটা নততল আঁকলাম, এই একটা নততল আঁকলাম। এই নততলটার এখানকার যে কোণ, সেই কোণটা হচ্ছে 45 ডিগ্রি, এবং এখানে যে বস্তুটা রয়েছে সেই বস্তুটার ভর m। এই m ভরের বস্তুটা এই দিকে যে ফোর্স ফিল করে সেটা তোমরা জানো, এম জি সাইন থিটা, এই দিক বরাবর ফোর্স ফিল করে এম জি সাইন থিটা। এখন ব্যাকওয়ার্ড দিকে কোনো মানে তোমার ইসেই নেই, ব্যাকওয়ার্ড দিকে কোনো ফ্রিকশন ফোর্সই নেই, ব্যাকওয়ার্ড দিকে কোনো ফ্রিকশন ফোর্সই নেই। কেন ফ্রিকশন ফোর্স নেই? এটা মসৃণ, তাই জন্য। দুটো কেস দিয়েছে, এর একটা মসৃণের কেস দিয়েছে, তাই এটা ধরলাম হচ্ছে মসৃণ, এটা ধরলাম হচ্ছে কি, এটা হচ্ছে মসৃণ ধরলাম, এইটা হচ্ছে মসৃণ ধরলাম, এটা হচ্ছে মসৃণ ধরলাম। তাহলে এই দিক বরাবর যখন বডিটা নামছে, চিন্তা করবে কথাটা, এটা মসৃণ নততল, এই দিক বরাবর যখন বডিটা নামছে তখন এমজি সাইন থিটা ফোর্স ওকে নামাতে সাহায্য করছে। এই দিক বরাবর যখন ও নামছে তখন কোন ফোর্স ওকে নামাতে সাহায্য করছে? এমজি সাইন থিটা ফোর্স ওকে নামাতে সাহায্য করছে। তাহলে এখন ওর নামতে যত সময় লাগে বলেছে, একবার একটুখানি ব্যাকে আসা যাক কোশ্চেনটাতে। 45 ডিগ্রি নতিকোণ বিশিষ্ট নততল বরাবর নামতে একটি বস্তু যে সময় লাগে, ঠিক আছে। আচ্ছা কত সময় লাগে দেখা যাক। মনে করো বডিটা যখন এরকম একটা জায়গাতে ছিল, এরকম একটা জায়গাতে যখন এম ভরের বডি ছিল, তখন ওর বেগ ছিল ইউ ইজ ইকুয়াল টু 0। তখন তো স্থির অবস্থাতে ছিল, তাই জন্য প্রাথমিক বেগ 0 ছিল। আমি এর ক্ষেত্রে যে সমীকরণটা ইউজ করতে পারি সেটা হচ্ছে এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার, এটা ইউজ করতে পারি। আমি ধরলাম নততলটার এখান থেকে এই যে সরণটা ঘটবে, মানে এই পজিশন থেকে ওর যে এই পজিশনে আসবে, এই আসতে যে সরণ ঘটবে সেই সরণটা হচ্ছে এস। এখান থেকে বডিটা যে এসে এইখানে যে পৌঁছাবে এর জন্য যে সরণ ঘটবে এই সরণটাকে এস ধরেছি।
আচ্ছা, সরণের জায়গাতে এস লিখলাম, প্রাথমিক বেগ 0 ছিল তাই 0 লিখলাম, ইন্টু টি করলে ওটা 0ই হয়ে যাবে, প্লাস হাফ ত্বরণ। ত্বরণ হচ্ছে জি সাইন থিটা ইন্টু টি স্কোয়ার হয়, জি সাইন থিটা ইন্টু টি স্কোয়ার হয়। কি করে স্যার? দেখো, এর জন্য তোমাকে নততলের একদম ব্যাকওয়ার্ডে একটা আমরা ফর্মুলা করেছিলাম, একটুখানি ব্যাকওয়ার্ড দিকে আসো, এই সূত্রটাতে চলে আসো। ঘর্ষণযুক্ত নততলের জন্য, যেটা ঘর্ষণযুক্ত নততল ছিল, ঘর্ষণ যুক্ত নততলের জন্য আমাদের যেটা ত্বরণের ফর্মুলা বেরোয় সেটা হচ্ছে এইটা, এটা হচ্ছে ত্বরণের ফর্মুলা বেরোয়। ঠিক আছে, ঘর্ষণযুক্ত নততলের জন্য আমাদের ত্বরণের ফর্মুলা কি বেরোয়? এইটা বেরোয়, এ ইকুয়ালস টু জি সাইন থিটা মাইনাস মিউ কস থিটা, এটা বেরোয়। তাহলে আমি একটুখানি লিখে রাখি, হ্যাঁ এইখানটাতে লিখে রাখি, দেখো এদিকে দেখো, ঘর্ষণযুক্ত নততলের জন্য আমাদের যে ফর্মুলা বেরোয় সেটা হচ্ছে এ ইজ ইকাল টু জি সাইন থিটা মাইনাস মিউ কস থিটা, এটা আমাদের ঘর্ষণযুক্ত নততলের জন্য ফর্মুলা। এখন নততলটা যদি মসৃণ হয় তাহলে মিউ যেটা মানে ঘর্ষণ গুণাঙ্ক যেটা সেটাই তো থাকবে না। নততলটা যেহেতু মসৃণ, যেমন এই নততলটা মসৃণ বলে দিয়েছে, এখানে নততলটা মসৃণ, যেহেতু নততলটা মসৃণ তাহলে এখানে যেটা মিউ যেটা ঘর্ষণ গুণাঙ্ক সেটাই তো থাকবে না, সেটাই যেহেতু থাকবে না মিউ এর জায়গাতে 0 বসাবো, তাহলে তখন যে ত্বরণ বেরোবে এর মান বেরোবে জি ইন্টু সাইন থিটা, আর এই জায়গাটাতে 0 বসানোর জন্য, এই জায়গাতে 0 বসানোর জন্য পুরো পার্টটাই 0 হয়ে যাবে, এটা পুরোটাই 0 হয়ে যাবে। তার মানে এর যে মান দাঁড়াবে সেই মানটা দাঁড়াবে হচ্ছে জি সাইন থিটা, এটা দাঁড়াবে জি সাইন থিটা, এটা দাঁড়াবে অ্যাক্সিলারেশনের মান জি সাইন থিটা দাঁড়াবে। তো এইখানে অ্যাক্সিলারেশনের জায়গায় আমি লিখবো জি সাইন থিটা ইন্টু টি স্কোয়ার, এটা লিখলাম। আচ্ছা, তাহলে এস এর যে মান এলো সেটা বেরোলো হাফ, ঠিক আছে, জি সাইন থিটা টি স্কোয়ার, জি সাইন থিটা, জি সাইন থিটা ইন্টু টি স্কোয়ার, এটা এলো জি সাইন থিটা ইন্টু টি স্কোয়ার। এটা কোন নততলের জন্য? এটা মসৃণ নততলের জন্য, মসৃণ নততলের জন্য। এবার আমরা আরো একটা নততল নিয়ে কাজ করব যেটা হচ্ছে অমসৃণ নততল। ভালো করে কথাটা বুঝবে, আমরা আরো একটা নততল নিয়ে কাজ করব যেটা হচ্ছে অমসৃণ নততল। তাহলে আমরা এইখানটাতে আমরা আর একটা নততল নিয়ে কাজ করছি, সেই নততলটা কিরকম নততল হবে? সেই নততলটা হবে হচ্ছে অমসৃণ নততল। এদিকে দেখো, অমসৃণ নততল এই, ঠিক আছে, এই হচ্ছে অমসৃণ নততল। এই নততলটা কিন্তু অমসৃণ নততল, ভালো করে কথাটা বুঝবে, এই নততলটা হচ্ছে অমসৃণ নততল, ঠিক আছে। এদিকে দেখাবে, এটা হচ্ছে অমসৃণ নততল। অমসৃণ নততলে কেসে আসা যাক, বস্তুটা এরকম কোন একটা পজিশন থেকে নিচের দিকে নামবে, এরকম দিকে নামবে। এক্ষেত্রেও ইউ এর মান প্রাথমিক অবস্থায় 0 ছিল, আর এই যে সরণটা, এই যে সরণটা, এই সরণটাকে এস ধরলাম। আচ্ছা, সরণটাকে হচ্ছে এস ধরলাম, সরণটাকে এস ধরলাম, সেম ফর্মুলা ইউজ করছি, এস ইজ ইকাল টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার, এস ইজ ইকাল টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার, এটা ইউজ করলাম। প্রাথমিক বেগ 0, তাই জন্য ইউ এর জায়গাতে 0 বসিয়ে দেবো। তাহলে এস এর যে মান দাঁড়াবে সেটা বেরোবে 0 ইন্টু টি, ঠিক আছে, হাফ। আচ্ছা, অ্যাক্সিলারেশনের ভ্যালু, অ্যাক্সিলারেশনের ভ্যালু ঘর্ষণযুক্ত নততলের জন্য এইটা হয় জি সাইন থিটা মাইনাস মিউ কস থিটা। এখানে বসাও জি ইন্টু সাইন থিটা মাইনাস মিউ কস থিটা, এটা বেশ বসাবো। আচ্ছা আচ্ছা, টাইম বলেছে ঘর্ষণযুক্ত নততলে আগের নততলে যার সময় লাগছে তার এন গুণ বেশি সময় লাগে, আগের নততলে যার সময় লাগছে তার এন গুণ সময় লাগে, তাই জন্য টাইমের জায়গাতে লিখবো টি ইন্টু এন তার হোল স্কোয়ার, এটা লিখবো টি ইন্টু এন। টাইমটা হচ্ছে নর্মালি টাইম লাগে টি, যেহেতু এন গুণ বেশি সময় লাগে তাই টি ইন্টু এন করেছি, তার স্কোয়ার করেছি। আচ্ছা, তাহলে এস এর ভ্যালু, এই যে এস যেটা সরণ যেটা, সেই সরণটা অলরেডি বার করেছি হাফ জি সাইন থিটা টি স্কোয়ার, এই যে এস এর ভ্যালুটা বার করা আছে দেখো হাফ জি সাইন থিটা ইন্টু টি স্কোয়ার, এটার মান এনে এখানে বসাবো। তাহলে এখানে হবে হাফ জি সাইন থিটা ইন্টু হচ্ছে টি স্কোয়ার, এটা বসালাম, ইকুয়ালস টু হাফ, এটা বসালাম, জি লিখলাম, ঠিক আছে, সাইন থিটা লিখলাম, ঠিক আছে, এটা লিখলাম। আচ্ছা, তারপরে কি লিখলাম,
মিউ কস থিটা লিখলাম, মিউ কস থিটা লিখলাম, তারপরে টির ভ্যালু কত, এটা হচ্ছে টি স্কোয়ার ইন্টু হচ্ছে এন স্কোয়ার, এটাও লিখলাম। কি কি কাটছে দেখো, হাফ জি কেটে গেল, টি স্কোয়ার কেটে গেল, ঠিক আছে। পড়ে থাকছে কি সাইন থিটা, পড়ে থাকছে কি, পড়ে থাকছে হচ্ছে সাইন থিটা, আর এখানে থাকছে হচ্ছে সাইন থিটা মাইনাস মিউ কস থিটা ইন্টু তার সাথে কি এন স্কোয়ার। তাহলে যেটা পড়ে থাকছে সেটা লিখি, সাইন থিটা থাকছে ইকুয়ালস টু থাকছে হচ্ছে সাইন থিটা মাইনাস মিউ কস থিটা, ঠিক আছে, তার সাথে থাকছে হচ্ছে এন স্কোয়ার, এটা থাকছে। আচ্ছা, দেখো অপশনের দিকে তাকানো যাক। এখানে কি বলেছে, থিটার ভ্যালু কত বলে দিয়েছে, থিটার ভ্যালু 45 ডিগ্রি বলে দিয়েছে, থিটার মান 45 ডিগ্রি বলে দিয়েছে। তাহলে এইখানে যে থিটার ভ্যালুগুলো পেয়েছি না, যে সাইন থিটা থিটা, এখানে 45 ডিগ্রি বসাবো, এখানে 45 ডিগ্রি বসাবো, এখানে 45 ডিগ্রি বসাবো। পরের পেজে যাই একটুখানি, ঠিক আছে, পরের পেজে যাই, একটা নতুন পেজ নিই। সাইন থিটা রয়েছে ইকুয়ালস টু, এখানে রয়েছে তোমার কত, এখানে রয়েছে হচ্ছে সাইন থিটা মাইনাস মিউ কস থিটা, সাইন থিটা মাইনাস মিউ কস থিটা, এটা রয়েছে, আর তার সাথে কি রয়েছে, তার সাথে রয়েছে হচ্ছে এন স্কোয়ার। থিটার মানগুলো কত বসাতে বলেছে, 45 ডিগ্রি বসাতে বলেছে, 45 ডিগ্রি বসাবো, কোনো অসুবিধা নেই, 45 ডিগ্রি বসাও। সাইন 45 এর মান 1/√2 হয়, একবারে লিখলাম। কেউ কান্নাকাটি করা শুরু করবে না, স্যার কি করে লিখলেন স্যার, বুঝতে পারলাম না। আরে ভাই সাইন 45 এর মান 1/√2, এটা না বুঝতে পারলে ফিজিক্স পড়া ছেড়ে দাও, সত্যি কথা বলছি। এটার সাইন 45 এর মান, এটাও 1/√2 লিখবো, এটাও 1/√2 লিখবো, cos 45 এর মানও কিন্তু 1/√2 হয়, ঠিক আছে। চলো তাহলে এখানটাতেও লিখবো কত, 1/√2 লিখবো, হলো মাইনাস দেখো, তাহলে এখানে কত লিখবো, এখানে লিখবো হচ্ছে 1/√2, ঠিক আছে, মাইনাস এখানটাতে মিউ এর জায়গায় মিউ থাকলো, cos 45 এর মান হয় 1/√2, এটা লিখলাম, ইন্টু এন স্কোয়ার হবে, এন স্কোয়ার লিখলাম। এটার মধ্যে থেকে 1/√2 কমন নিয়ে নি, তাহলে 1/√2 লিখলাম, এখানে 1/√2 কে কমন নিলাম, এখানে থাকবে 1 মাইনাস মিউ, এটা থাকবে, ইন্টু থাকবে হচ্ছে এন স্কোয়ার। 1/√2 কমন চলে গেল, তাহলে এখানে 1 থাকবে, 1 লিখেছি, 1/2 কমন চলে গেল, তাহলে মিউ থাকবে, মিউ লিখেছি, 1/√2 কেটে গেলে এখানে 1 থাকে। তাহলে এন স্কোয়ারটাকে যদি এই 1 এর নিচে নিয়ে চলে যাই, তাহলে এটা দেখতে লাগবে 1/n স্কোয়ার, এটা ইকুয়ালস টু 1 মাইনাস মিউ, এটা থাকবে। এবার এই মিউটাকে যদি বাঁদিকে নিয়ে চলে আসি, তাহলে মিউ ইজ ইকাল টু হয়ে যাবে, মিউটাকে বাঁদিকে নিয়ে চলে এসেছি, 1/n স্কোয়ারটাকে ওদিকে নিয়ে চলে যাচ্ছি, 1 মাইনাস 1/n স্কোয়ার, এটা হবে। মিউটা নেগেটিভ ছিল, এদিকে আনলাম পজিটিভ হলো, 1/n স্কোয়ার পজিটিভ ছিল, ওদিকে নিয়ে গেলাম নেগেটিভ হলো, তাহলে মিউ এর মান কত দাঁড়াচ্ছে, 1 মাইনাস 1/n স্কোয়ার, মিউ এর এটা মান দাঁড়াচ্ছে। একটুখানি অপশনে দেখো কোন অপশনটা কারেক্ট হচ্ছে, কোন অপশনটা কারেক্ট হচ্ছে, অপশন বি, অপশন বি তে আছে এটা, 1 মাইনাস 1/n স্কোয়ার হয়ে গেল, বল ইজি কোশ্চেন ছিল, ঠিক আছে। 13 দাগেরটা কমপ্লিট হলো, ঠিক আছে। চলে আসবো হচ্ছে 14 দাগের কোশ্চেন, দেখো 14 দাগের কোশ্চেন, ঠিক আছে। দেখো 14 দাগের কোশ্চেনে কি বলছে, বলছে থিটা নতিকোণের একটি নততল বরাবর, নততলের ওপর দিকে এম ভরের একটি বস্তুকে ইউ বেগে ঠেলে দেওয়া হলো। তাহলে সবার আগে বুঝি, এই হচ্ছে আমাদের নততল, এই হচ্ছে আমাদের নততল, এখানে একটা এম ভরের বডি রয়েছে, এখানে একটা এম ভরের বডি রয়েছে, একে ওপর দিকে একটা ফোর্স দিয়ে ঠেলেছে, ঠিক আছে। বেগ যেটা দিয়েছে সেটা ইউ, আগে কথা বুঝবে, দুটো কথার মধ্যে ডিফারেন্স আছে। ওপর দিকে ইউ বেগে ঠেলে দিয়েছে, ওপর দিকে ইউ বেগে ঠেলে দিয়েছে, এই কথাটার মানে কি, এই কথাটার মানে, এই কথাটার মানে হচ্ছে যদি ইউ বেগ পেতে হয়, একে যদি ইউ বেগ পেতে হয়, তাহলে নিশ্চয়ই উপর দিকে একটা ফোর্স লাগানো হয়েছে, তাহলে নিশ্চয়ই উপর দিকে একটা কি লাগানো হয়েছে, একটা ফোর্স লাগানো হয়েছে। এই কথাটা ভালো করে আগে বুঝো।
ওপর দিকে ইউ বেগে ঠেলেছে, এই কথাটার মানেটা কি? মানেটা এটাই বোঝাচ্ছে যে ওপর দিকে একটা ফোর্স লাগানো হয়েছে, এটা স্বাভাবিক বিষয়, একদম শিওর। আচ্ছা, ইউ বেগে ঠেলে দেওয়া হলো, বস্তু আর নততলের মধ্যে চলঘর্ষণ গুণাঙ্ক মিউ হলে নততল বরাবর যে দূরত্ব গিয়ে থেমে যাবে সেটা হলো, নততল বরাবর যে দূরত্ব গিয়ে থেমে যাবে সেটা হলো। আচ্ছা, ইউ বেগে ঠেলে দেওয়া হলো। আচ্ছা, তাহলে প্রথম কথা, এটা যেটা প্রাথমিক বেগ, কথাটা বুঝবে ভালো করে, প্রাথমিক যেটা বেগ, প্রাথমিক বেগ যেটা, যেটাকে আমরা জেনারেলি প্রাথমিক বেগকে কোন লেটার দিয়ে ধরা হয়? ইউ দিয়ে ধরা হয়। তার মান কত? তার মান হচ্ছে ইউ। আচ্ছা, তারপর কি বলছে? নততল বরাবর যে দূরত্ব গিয়ে থেমে যাবে, থেমে যাবে বলেছে। থেমে যাবে মানে অন্তিম বেগ যেটা, সেটা জিরো। আচ্ছা, অন্তিম বেগ যেটা, ভালো করে কথাগুলো পয়েন্টগুলো ক্লিয়ার করো, তাহলে তুমি পেরে যাবে। অন্তিম বেগ যেটা, সেটা ভির মান যেটা, সের মানটা হচ্ছে জিরো। যে দূরত্ব গিয়ে থামবে বলেছে, কত দূরত্ব গিয়ে থামবে বলেছে জানি না, তার মানে সরণ লিখলাম। সেই সরণটা কত? সেই সরণটা হচ্ছে এস, এটা। আচ্ছা, ত্বরণ, ত্বরণ কত কাজ করবে দেখো। আচ্ছা, এটা কি ত্বরণ, ত্বরণ জানতে চেয়েছে তাই তো, ত্বরণ। আচ্ছা, হ্যাঁ ঠিক আছে। তাহলে আমরা আপাতত যে ফর্মুলাটা ইউজ করতে পারি সেটা হচ্ছে ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস টু এস, মাইনাস টু এস। মনে প্রশ্ন জাগছে না স্যার মাইনাসটা কোথা দিয়ে এলো? ভাই বডিটা থেমে যাবে বলছে, ভেলোসিটি জিরো হয়ে যাবে বলছে, থেমে যাবে, তাহলে মাইনাসই তো হবে না। ওই জন্য ভির ভ্যালুটা জিরো হয়, সেটা আমরা এখানে বসালাম, জিরো স্কোয়ার মানে জিরোই হবে। ইউ এর মান, ইউ এর মানটা ইউ, প্রাথমিক বেগটা ইউ স্কোয়ারই আছে, মাইনাস টু এ এস, এটা লিখলাম। মাইনাস টু এসটাকে এদিকে টেনে নেবো, তাহলে টু এ এস ইজিক্যাল টু হচ্ছে ইউ স্কোয়ার, টু এ এস ইজিক্যাল টু হচ্ছে ইউ স্কোয়ার, হলো। আচ্ছা দেখো, আচ্ছা এতটা অবধি আমাদের হয়ে গেছে, খুব ভালো কথা, এটা অবধি আমাদের হয়ে গেছে। তাহলে ইউ স্কোয়ারের মান কত আসলো? টু এস, এটা অবধি আমরা লিখে রাখি। ইউ স্কোয়ারের ভ্যালু কত আসলো? টু এস আসলো। এখান থেকে আমাদেরকে সরণ বার করতে হবে। আচ্ছা দেখো, আচ্ছা ত্বরণটা কত? ত্বরণটা হচ্ছে নততল বরাবর গেলে ত্বরণ কত হয়? হ্যাঁ, এদিকে দেখো, এখন বডিটা যদি আস্তে আস্তে ওপর দিকে ওঠা শুরু করে, বডির মুভমেন্ট যদি ওপর দিকে থাকে, চিন্তা করো তো ফ্রিকশন ফোর্সটা কোন দিকে কাজ করবে? ফ্রিকশন ফোর্সটা তুমি চিন্তা করে দেখো, ফ্রিকশন ফোর্সটা এই দিক বরাবর কাজ করবে কিনা? এই দিক বরাবর ফ্রিকশন ফোর্স কাজ করবে নিশ্চয়ই, ফ্রিকশন ফোর্স এদিক বরাবর কাজ করবে। কেন স্যার? ইউ বেগে ওপর দিকে ঠেলে দিচ্ছ, তাহলে তো ওপর দিকে যদি বস্তু উঠতে শুরু করে একটা টাইম পর থামবে, ঠিক আছে, তো ফ্রিকশন ফোর্স তো পিছন দিকে কাজ করবে না, এফ তো নিচের দিকে কাজ করবে, কারণ বডিকে তুমি ওপর দিকে ঠেলছো, তাহলে ফ্রিকশন নিচের দিকে কাজ করবে। আর একটা ফোর্স কাজ করবে এদিকে, সেটা হচ্ছে, সেটা সবসময় যেটা কাজ করে এম জি সাইন থিটা, এটা কাজ করবে সবসময়, এম জি সাইন থিটা। এম জি সাইন থিটা নিচের দিকে কাজ করবে, ফ্রিকশন নিচের দিকে কাজ করবে, উপর দিকে একটা ফোর্স, কিছু একটা ফোর্স নিয়ে বডিটা উপর দিকে উঠবে। ঠিক আছে, ভালো করে কথাটা বোঝো। উপর দিকে বডিটাকে ঠেলে দিচ্ছ এফ ফোর্স দিয়ে, কিছু তো একটা ফোর্স দিয়ে ঠেলেছো, নাহলে কি করে বডিটা ইউ বেগ লাভ করলো? কিছু তো একটা ফোর্স দিয়েছো, উপর দিকে এফ ফোর্স দিয়ে ঠেলেছো, তার মানে নিচের দিকে দুটো ফোর্স কাজ করছে। কি কি নিচের দিকে দুটো ফোর্স? একটা এমজি সাইন থিটা আর একটা হচ্ছে এফ। এমজি সাইন থিটা তো এমনিই কাজ করে যে কোনো বডিতে, আর তার সাথে একটা কাজ করছে হচ্ছে ফ্রিকশন ফোর্স। তাহলে আমরা এই জায়গাতে লিখছি, হ্যাঁ, এফ, ঠিক আছে, এফ এম জি সাইন থিটা প্লাস হচ্ছে এম জি সাইন থিটা প্লাস হচ্ছে এফ। এমন একটা কেস যখন নততল বরাবর বডিটাকে কোনো একটা ভেলোসিটি দিয়ে ঠেলে দেওয়া হচ্ছে, সেই সময়কার কেস। যদি বডিটাকে ঠেলে না দেওয়া হতো, যদি না দেওয়া হতো, এরকম একটা কেস যদি দেখি, তাহলে দেখো তো এরকম ঘটনাটা ঘটতো কিনা। এই হচ্ছে নততল থাকতো, এই নততল থাকতো, ভালো করে ব্যাপারটা বুঝবে, এই নততল থাকতো, নততলের ওপর এখানে যদি এম ভরের কোনো বডি বসানো থাকে,
নিচের দিকে বডিটা যে ফোর্স ফিল করে সেটা এম জি সাইন থিটা, এটা উপর দিকে যে ফোর্স কাজ করে সেটা হচ্ছে ফ্রিকশন ফোর্স। ভাই এম ভরের বডি আছে, নিচের দিকে এম জি সাইন থিটা ফোর্স নিয়ে নামতে চাইবে, বাধা কে দেবে? বাধা ফ্রিকশন দেবে, ফ্রিকশন উপর দিয়ে কাজ করিয়েছি। এটা নর্মাল কেস যদি ফোর্স ছাড়া বলি। তাহলে এখান থেকে এফ এর যে মান হয়, এফ এর যে মান হয় সেটা দাঁড়ায় এম জি সাইন থিটা, এটা নর্মাল অবস্থাতে এম জি সাইন থিটা, এটা এফ এর মান হয়। এই যে এফ এর মানটা এম জি সাইন থিটা পেয়েছি না, সেটা এনে আমরা এই এফ এর জায়গাতে ইউজ করব, করলে ইকুয়েশনটা ইজি হবে। দেখো ফোর্সের জায়গাতে আমি লিখলাম মাস ইন্টু অ্যাক্সিলারেশন, এফ ইকুয়ালস টু এম এ লেখাই যায়, এফ এর মান যে এম এ এটা লিখতেই পারো, এম জি সাইন থিটা ঠিকই আছে, এম জি সাইন থিটা ঠিকই আছে, আর ফ্রিকশন ফোর্সের মানও আমরা বার করেছি এম জি সাইন থিটা, ঠিক আছে, এম জি সাইন থিটা। তাহলে এম এ ইজিক্যাল টু যেটা দাঁড়াচ্ছে এম জি সাইন থিটা প্লাস এম জি সাইন থিটা, মানে ভ্যালু দাঁড়াবে টু এম জি সাইন থিটা। এবার এম আর এম যদি কেটে যায় এর মান দাঁড়াবে টু জি সাইন থিটা, এটা দাঁড়াবে, এর মান কত দাঁড়ালো? টু জি সাইন থিটা। এবার এই এর মানটা এনে এখানটাতে যদি বসাও তাহলে তোমাদের টোটাল অ্যান্সার পেয়ে যাবে। দেখে নাও একটুখানি, আমি এই জায়গাটার মধ্যে খোপচের ভেতর খোপছি, কিছু করার নেই, আমার জায়গা খুব কম পড়ে গেছে। এ দেখো এখানে এস ইজিক্যাল টু যেটা দাঁড়াবে দেখো, টু এটা ইউ স্কোয়ারের নিচে যাবে, হয়ে যাবে ইউ স্কোয়ার বাই টু এ, এটা হবে। অ্যাক্সিলারেশনের ভ্যালু এখানে বেরিয়েছে টু জি সাইন থিটা, অ্যাক্সিলারেশনের ভ্যালু টু জি সাইন থিটা বেরিয়েছে, এখানে বসাবো সেটা। এস ইজিক্যাল টু হবে ইউ স্কোয়ার বাই টু ইন্টু এর মান টু জি সাইন থিটা, তার মানে এখানে দাঁড়াবে এস এর ভ্যালু ইউ স্কোয়ার বাই ফোর জি সাইন থিটা, দুই আর দুই গুণ হয়ে এখানে একটা চার থাকবে, ফোর জি সাইন থিটা, ফোর জি সাইন থিটা, ইউ স্কোয়ার বাই ফোর জি সাইন থিটা। মানে অপশন সি যেটা রয়েছে সেই সি অপশনটা হচ্ছে কারেক্ট অপশন, অপশন সি যেটা সেই সি অপশনটা হচ্ছে কারেক্ট অপশন। বুঝতে পারলে জিনিসটা? আচ্ছা দেখো নেক্সট কোশ্চেনে আসা যাক। এই কোশ্চেনটা সহজ কোশ্চেন, এটা কিছু নেই। কি বলছে দেখো, একটি অমসৃণ অনুভূমিক তলে অবস্থিত একটি ব্লককে তলের ওপর দিয়ে গতিশীল করবার জন্য স্পর্শ তলের সমান্তরালে যে বল প্রয়োগ করতে হবে, মানে এটা হচ্ছে ঘর্ষণ আর প্রযুক্ত বলের লেখচিত্র। এটা বইতেই আছে, ঘর্ষণ আর প্রযুক্ত বলের লেখচিত্র, এটা মানে কমন, এটা মানে সবাই জানে ঘর্ষণ আর প্রযুক্ত বলের লেখচিত্র এইটা হয়। অপশন বি কারেক্ট। মানে ফার্স্টে গ্রাফ এরকম সোজা উঠবে, তারপর এরকম হবে, তারপর এরকম, মানে স্ট্যাটিক ফ্রিকশন পর্যন্ত তো মানে ফোর্স বাড়াতে হবে, স্ট্যাটিক ফ্রিকশন যতক্ষণ চলবে ফোর্স বাড়াতে হবে, তারপরে একটা টাইমে গিয়ে লিমিটিং ফ্রিকশন আসবে, এই জায়গাতে লিমিটিং ফ্রিকশন আসবে টপ মোস্ট পয়েন্টে, তারপর আস্তে আস্তে ফ্রিকশন কমে যাবে, এবং বডিটাকে মুভমেন্টে রাখতে হলে ফ্রিকশনটাকে কন্টিনিউ করতে হবে বা ফোর্সটাকে কন্টিনিউ করতে হবে। এটা হচ্ছে ঘর্ষণ প্রযুক্ত বলের সাথে ঘর্ষণের মানে একদম জেনুইন লেখচিত্র, এই লেখচিত্র তুমি বহুবার করেছো, এটা বইতে আছে একদম কমন, এটার ব্যাখ্যা দেওয়ার কিছু নেই, এটা এটা তুমি জানো। চলে আসবো হচ্ছে পরের কোশ্চেনে, ঠিক আছে, নেক্সট কোশ্চেন। দেখো এই কোশ্চেনটাতে আসো, এই কোশ্চেনটা ভালো প্রশ্ন। কি বলছে, এ ব্লকের ভর 10 কেজি, এখানে যে এ ব্লকটা রয়েছে এর ভর হচ্ছে 10 কেজি, তার মানে নিচের দিকে যে ফোর্স কাজ করছে, আমি একটুখানি লিখে দিই এখানটাতে, এখানটার ভর হচ্ছে কত, এটার ভর হচ্ছে 10 কেজি, এটার ভর যদি 10 কেজি হয়, নিচের দিকে যে ফোর্স কাজ করছে সেটা হচ্ছে 10 জি, ওপর দিকে যে ফোর্স কাজ করছে সেই ফোর্সটা হচ্ছে নর্মাল রিয়াকশন ফোর্স। নিচের দিকে কাজ করছে 10 জি, ওপর দিকে যে ফোর্স কাজ করছে সেটা হচ্ছে নর্মাল রিয়াকশন ফোর্স। তল এবং ব্লকের মধ্যে স্থিত ঘর্ষণ গুণাঙ্ক 0.2, ঠিক আছে। এখানে যে স্ট্যাটিক ফ্রিকশনটা কাজ করছে সেটা কত, সেটা হচ্ছে 0.22। 0.22 মানে আমাকে এই কথাটা মাথায় রাখতে হবে যে এখানটাতে আমরা এফ এলটাকে একটু বার করব, সেটা বেরোবে মিউ এস ইন্টু হচ্ছে এন, এফ এল ইজিক্যাল টু মিউ এস এর মান কত, মিউ এস এর মান হচ্ছে স্ট্যাটিক ফ্রিকশন হচ্ছে 0.22, তাহলে 0.22 লিখলাম। এন, এন মানে লম্ব প্রতিক্রিয়া বল, আর এমজি সেম হয় এটা তোমরা জানো, তাহলে ওপর দিকে এন কাজ করছে, নিচের দিকে 10 জি কাজ করছে, তাহলে 10 জি, ঠিক আছে। তার মানে এফ এল এর যে মান দাঁড়াবে সেটা হচ্ছে 0.22 ইন্টু 10 ইন্টু 10, জির মান 10, তাই পয়েন্ট যদি, আচ্ছা পয়েন্ট তুলতে লাগবে না, দেখো এটা এফ এল এর মান কত দাঁড়াবে, এফ এল এর মান দাঁড়াবে 22 হয়ে যাবে, এটা গুনটুন করে
ঠিক আছে, 0.22 সাথে 10 গুণ করো, 100 গুণ করলে এটা 22 হয়ে যাবে। মানে সোজা কথা, এ ভরের যে মানে বডিটা রয়েছে, মানে এ যে ব্লকটা রয়েছে, এখানে যে এ যে ব্লকটা রয়েছে, এর ওপর যে বাধা বল কাজ করছে, যে বলটা বডিটাকে এগোতে দিচ্ছে না, সেই বলটা কত? যে বাধা বলটা এ কাজ করছে, বিপরীত দিকে যে বাধা বল কাজ করছে, সেটা হচ্ছে 22 নিউটন। মানে পিছন দিকে যে বলটা কাজ করছে, যে বলটা ওকে টেনে রেখে দিয়েছে, সেটা হচ্ছে 22 নিউটন। 22 নিউটন ফোর্স ওকে সামনের দিকে এগোতে দিচ্ছে না, এ যে ব্লকটা রয়েছে সেটাকে। 22 নিউটন ফোর্স ব্যাকওয়ার্ড দিকে কাজ করছে, যেতে দিচ্ছে না। আই হোপ আমার কথাটা বুঝতে পেরেছো। 22 নিউটন ফোর্স ব্যাকওয়ার্ড দিকে কাজ করছে, যেটা এ ব্লকটাকে সামনের দিকে যেতে দিচ্ছে না। বুঝতে পারা গেল? এখন এই ব্লকটাকে, বি ব্লকটাকে নিচের দিকে নামাতে হলে মিনিমাম আমাকে নিচের দিকে যে মিনিমাম যে ফোর্সটা দিতে হবে, সেটা 22 নিউটন দিতেই হবে। 22 নিউটন ফোর্স না দিলে বডি নিচের দিকে নামবেই না। মানে এখানে বলেছে না, ব্লক দুটিকে গতিশীল করতে হবে, করতে হলে ন্যূনতম কত লাগবে, ন্যূনতম জানতে চেয়েছে। ন্যূনতম 22 নিউটন দিতেই হবে, 22 নিউটন দেখে ন্যূনতম দিতেই হবে, না দিলে নামবে না নিচের দিকে। ন্যূনতম একে 22 নিউটন ফোর্স দিতেই হবে, নাহলে নিচের দিকে নামবে না। আশা করা যায় যে আমার কথাটা তুমি বুঝতে পারলে। ভাই একে যদি তুমি 22 নিউটন ফোর্স দাও, তাহলে ফোর্স এর উপর কত কাজ করছে? 22 নিউটন। আমাকে কি বার করতে বলেছে? আমাকে বার করতে বলেছে স্যার বি ব্লকটার ভর কত হবে। আচ্ছা, তাহলে সবার আগে ত্বরণ বার করা যাক। ঠিক আছে, ত্বরণ বার করা যাক। আচ্ছা, 22 নিউটন ফোর্স নিচের দিকে কাজ করছে, আর উপর দিকে যে ফোর্স কাজ করছে সেটা হচ্ছে টেনশন ফোর্স টি। এটা তুমি জানো, ঠিক তো? চিন্তা করে দেখো তো, এতদিন পর্যন্ত এই নিচের যে ফোর্সটা, যেটা নিচের দিকে কাজ করতো, যে ফোর্সটা নিচের দিকে কাজ করতো, এই ফোর্সটাকে তুমি এতদিন পর্যন্ত এমজি বলতে কিনা? এম ভরের যদি বডি হয়, নিচের দিকে যে ফোর্সটা কাজ করতো, সেই ফোর্সটাকে এতদিন পর্যন্ত তুমি কি বলতে? এমজি বলতে। এটা তো নিশ্চয়ই কোনো ভুলে যাওয়ার তো কোনো কথাই না ভাই। নিচের দিকে যে ফোর্স কাজ করে সেটাকে তুমি এমজি বলতে, এটা ভুলে যাওয়ার তো কোনো কথা না। তাহলে এখান থেকে আমরা একটা কাজ করছি, যদি নিচের দিকে ক্রিয়াশীল এই ফোর্সটাকে তুমি যদি এতদিন পর্যন্ত এমজি বলতে, এটা থেকেই এই বডিটার মাস বেরিয়ে যাবে। কি করে? এমজি ইজ ইকাল টু 22। এম এর মানটা জানতে হবে, এই ব্লকটার যে ভর, সেটার ভরটাকে আমি এম ধরেছি, এর ভরটা আমাকে জানতে হবে। জির মান 10 হয় জানি, 22 এর জায়গায় 22 লিখলাম, 10টার তলায় নিয়ে যাব। এম এর ভ্যালু আসবে 22/10, মানে এম এর মান আসবে 2.2। এটা এম এর মান আসবে 2.2। অপশন বি কারেক্ট, 2.2 নিউটন। ভাই এই ব্লকটা পিছন দিকে কত ফোর্স দিয়ে আটকে রেখেছে? 22 নিউটন ফোর্স দিয়ে। তাহলে বি ব্লকটাকে নিচের দিকে আমাকে নামাতে হলে মিনিমাম 22 নিউটন ফোর্স দিতে হবে। তাহলে নিচের দিকে কত ফোর্স কাজ করতে হবে তবে নামবে? 22 নিউটন। এই নিচের দিকে যে ফোর্সটা কাজ করে, এটাকেই তো এমজি বলি না? তাহলে নিচের দিকে যে ফোর্স কাজ করে সেটাই যদি এমজি হয়, তাহলে এমজি সমান 22। জির মান 10 বসাও, এম এর মান বার করো, গল্প শেষ। 2.2। অঙ্ক শেষ ভাই, সিম্পল জিনিস। 2.2 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এটা জেইতে পড়েছিল, জেই 2004, জেইতে পড়েছিল 2004 সালটা। দেখা যাক, দেখো কি বলেছে। দেখো কোশ্চেনে কি বলছে, বি ব্লকের ওপর একটি ঘাত বল প্রয়োগের ফলে ভি প্রাথমিক বেগ নিয়ে অনুভূমিক তল বরাবর চলতে শুরু করলো। ইউ মানে প্রাথমিক বেগ, যেটার ভ্যালু এখানে ভি দেওয়া। আচ্ছা, চলতে শুরু করলো। ব্লক ও তলটির মধ্যে চলঘর্ষণ গুণাঙ্ক মিউ। ব্লকটি কত সময় পর থেমে যাবে, টাইমটা আমাকে জানতে চেয়েছে। অন্তিম বেগ যেটা, সেটার মান 0 বলে দিয়েছে। আচ্ছা ঠিক আছে, এটা চলো দেখে বুঝতে পারছো। ভিউ আছে, এ আছে, টি আছে, ভি আছে, ইউ আছে, টি আছে। দেখে বুঝতে পারছো ভি ইকুয়ালস টু ইউ মাইনাস এটি ইউজ হবে। কি ইউজ হবে? ইউজ যেটা হবে সেটা হচ্ছে ভি ইকুয়ালস টু ইউ মাইনাস এ টি। স্যার মাইনাস কেন হলো? মাইনাস তো হবেই, কেন মাইনাস হবে না? এখানে থেমে যাবে বলছে না, কথাটা ফলো করো। মাইনাস তো হবেই।
তাহলে ভির মান যেটা অন্তিম বেগ সেটা থেমে যাবে বলেছে, ভির মান সেটা 0 হবে বলেছে, থেমে যাবে মানে ভির মান 0, ভির জায়গায় 0 বসালাম। ইউ কত, ইউ এর মান এখানে প্রাথমিক বেগটাকে এখানে ভি বলে দিয়েছে, প্রাথমিক বেগটাকে এখানে ভি বলে দিয়েছে, ভি লিখবো মাইনাস এ, এ লিখতে হবে। আচ্ছা একটা জিনিস ভাবো তো, আমরা ফ্রিকশন ফোর্স ইজ ইকাল টু মাস ইনটু অ্যাক্সিলারেশন এটা তো লিখতেই পারি চাইবে। হ্যাঁ স্যার লেখা যায়, কোনো অসুবিধা নেই। বডি যদি এই দিকে যায় ভি ভেলোসিটি নিয়ে, তাহলে ব্যাকওয়ার্ড দিকে একটা ফ্রিকশন ফোর্স কাজ করবে, তাহলে ফ্রিকশন ফোর্স ইজ ইকাল টু মাস ইনটু অ্যাক্সিলারেশন লেখাই যায়। এফ এর জায়গাতে আমরা মিউ ইনটু এন বসাতেই পারি, ইজ ইকাল টু এম এ লিখতেই পারি, অসুবিধা নেই। স্যার এন কোনটা, উপর দিকে যে ফোর্স কাজ করছে সেটা হলো এন, নিচের দিকে যে ফোর্স কাজ করছে সেটা হলো এমজি, এই হলো ভ্যালু। উপর দিকে যেটা কাজ করছে এন, নিচের দিকে যেটা কাজ করছে এমজি, এন এর জায়গায় এমজি বসাও। মিউ ইন্টু এম জি ইজ ইকাল টু হচ্ছে মাস ইন্টু অ্যাক্সিলারেশন, এম এম কেটে গেল, এর মান দাঁড়ালো কত, মিউ আর জির গুণ, মিউ ইন্টু জি, এই হলো ভ্যালু, এর মান মিউ জি দাঁড়ালো। আচ্ছা এখানে যেটা এ দেখতে পাচ্ছ তার জায়গাতে মিউ ইন্টু জি পুট করো, মিউ ইন্টু জি পুট করো, টাইমটা জানি না এটাই বার করতে হবে। মাইনাস মিউ জিটিকে এদিকে আনো, এই রাশিটাকে এদিকে নিয়ে আসো, তাহলে মিউ জি ইন্টু টি ইজ ইকাল টু হচ্ছে ভি, এই মিউ জি যে রাশিটা দেখতে পাচ্ছ এটাকে ভির তলায় নিয়ে চলে যাও, তাহলে টির মান দাঁড়াবে ভি বাই মিউ ইন্টু জি, এটা দাঁড়াবে টি ইজ ইকাল টু ভি বাই মিউ ইন্টু জি, এটা দাঁড়াবে। তাহলে কোন অপশনটা কারেক্ট, ভি বাই মিউ ইন্টু জি, এই যে অপশন এ তে আছে ভি বাই মিউ ইন্টু জি, অপশন এ কারেক্ট, ঠিক আছে। তাহলে অপশন এ কারেক্ট হয়ে গেল, এটাও শেষ। নেক্সট কোশ্চেনে আসা যাক, এই কোশ্চেনটা এটা আমার ফেভারিট কোশ্চেন বলতে পারো। আচ্ছা তোমরা একটা কথা বলো তো, এইখানে যদি কোনো পোকা থাকে, পোকাটা সরাসরি নিচের দিকে যে ফোর্সটা ফিল করে সেই ফোর্সটার মান এমজি কিনা, কেন স্যার এমজি হবে, পোকাটার ভর এম ধরে নাও, তাহলে নিচের দিকে যে ফোর্স ফিল করবে সেটা এমজি, স্বাভাবিক বিষয়। আচ্ছা আমি এদিক বরাবর এই এমজি কে একটা উপাংশতে ভাঙতে পারি, আমি এই দিক বরাবর পোকাটাকে একটা উপাংশতে ভাঙতে পারি, এই দিক বরাবর একটা উপাংশতে ভাঙতে পারি, একটা উপাংশ এদিকে ভাঙতে পারি, একটা উপাংশ এদিকে ভাঙতে পারি, ভাঙতেই পারি। দেখো তো একটা জিনিস, একটুখানি লক্ষ্য করো তো একটা জিনিস, কি স্যার কি লক্ষ্য করবো, দেখো এখানকার কোনটা আলফা হলে এখানকার কোন আলফা হবে কিনা, হ্যাঁ স্যার হবে, অনুরূপ কোন আলফা হবে, এখানকার কোন আলফা মানে এখানকার কোন আলফা, তাহলে এদিকে যেটা কাজ করবে সেটা হচ্ছে এমজি কস আলফা। কেন স্যার কস নিলেন, যেটা ফোর্স হবে যেটার সাথে অ্যাঙ্গেল থাকে, যার সাথে অ্যাঙ্গেল থাকে তার দিকের পার্টটা কস নিতে হয়, তার দিকের পার্টটা কস নিতে হয়, যেহেতু এটা এমজি এই দিকটার সাথে অ্যাঙ্গেল রয়েছে তাহলে উপাংশের এই দিকের পার্টটা এমজি কস আলফা, এদিকের পার্টটা এমজি সাইন আলফা। এটা কত, এটা কত, এটা হচ্ছে এম জি সাইন আলফা, এদিকের পার্টটা এমজি সাইন আলফা, এদিকের পার্টটা এমজি কস আলফা। কস আলফা কোন দিকে হবে, যেদিকে কোনটা হবে তার দিকের পার্টটা কস হয়, আর যেদিকে কোন থাকে না তার দিকের পার্টটা সাইন হয়, এটা জানাশোনা বিষয় ভাই। তাহলে এদিকের পার্টটা এমজি কস আলফা, এদিকের পার্টটা এমজি সাইন আলফা। তুমি চিন্তা করো এই দিক বরাবর পোকাটা যদি এমজি কস আলফা ফোর্স লাগায়, তাহলে এই যে বাটির যে তলটা রয়েছে না, এই তলটাও ব্যাকওয়ার্ড দিকে একটা ফোর্স লাগাবে, সেটা হচ্ছে লম্ব প্রতিক্রিয়া বল এন। পোকাটা যদি এদিকে এমজি কস আলফা ফোর্স লাগায়, ব্যাকওয়ার্ড দিকে তলটা একটা ফোর্স লাগাবে, সেটা হচ্ছে লম্ব প্রতিক্রিয়া বল এন। পোকাটা যখন এখান থেকে উঠতে 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 যখন এরকম একটা দিকে যাওয়ার চেষ্টা করবে না, এরকম একটা দিকে যখন যাওয়ার চেষ্টা করবে না, যখন পোকাটা নিচ থেকে উঠতে উঠতে এরকম একটা দিকে যাওয়ার চেষ্টা করবে, নিচের দিকে কোন ফোর্সটা ওকে টানবে, নিচের দিকে টানছে দেখো এই ফোর্সটা, এই যে এমজি সাইন আলফা ফোর্সটা ওকে নিচের দিকে টানবে। বাধা কে দেবে, বাধা দেবে ফ্রিকশন ফোর্স, ফ্রিকশন ফোর্স তার মানে বিপরীত দিকে কাজ করবে, এদিকে এফ কাজ করবে। পোকাটা যদি পিছলে না পড়ে যায়, পোকাটা যদি মানে ঠিকঠাক ভাবে দাঁড়িয়ে থাকতে পারে, তাহলে এফ যত এমজি সাইন আলফা তত, তাহলে এফ যত আর এমজি সাইন আলফা তত হতেই হবে, নাহলে পোকা পিছলে যাবে। ওপর দিকের ফ্রিকশন ফোর্স আর নিচের দিকের এমজি সাইন আলফা সমান না হলে, এমজি সাইন আলফা যদি বেশি হয় পোকা নিচের দিকে পড়ে যাবে, ঠিক আছে, তাহলে দুটো ফোর্সকে সেম হতে হবে। ওপর দিকের এন যত আর এমজি কস আলফা যত সেম হতেই হবে, এন বেশি হলে পোকা উড়ে চলে যেত, এমজি কস আলফা বেশি হলে পোকাটা ভেতরে ঢুকে যেত, তা দুটোকে সেম হতেই হবে।
তাহলে n ইজ ইকাল টু হবে যেটা, সেটা হচ্ছে mg cos আলফা। এটা হবে, এটা হচ্ছে সমীকরণ নাম্বার 1, এটা হচ্ছে সমীকরণ নাম্বার 2। দুটোকে যদি ভাগ করো, ডিভাইড করো, যদি দুটোকে ভাগ করে দাও, যদি দুটোকে 1 আর 2 কে যদি ভাগ করে দিই, তাহলে mg আর mg কেটে যাবে। সাইন আলফা বাই কস আলফা মানে দাঁড়াবে ট্যান আলফা, আর f বাই n মানে দাঁড়াবে মিউ। মিউ ইকুয়ালস টু ট্যান আলফা। এবারে প্রশ্ন হলো মিউ এর মান কত দেওয়া, ঘর্ষণ গুণাঙ্ক কত দেওয়া? ঘর্ষণ গুণাঙ্ক 1/3 দেওয়া আছে, ঘর্ষণ গুণাঙ্ক 1/3 দেওয়া আছে। মিউ এর জায়গায় 1/3 বসাও, 1/3 ইজ ইকাল টু ট্যান আলফা। তাহলে 1/3 ইজ ইকাল টু ট্যান আলফা, কোনো অপশনই নেই। তোমার মনে হবে অপশন ভুল করে বসে আছো, তা না। দেখো একটুখানি, ট্যান আলফাটাকে যদি উল্টাই, ট্যান আলফাটাকে যদি উল্টাই, তাহলে এটা পাবো আমরা কট আলফা। তাহলে এই সাইডটা উল্টাবে, এই সাইডটা উল্টাবে, মানে এটা হয়ে যাবে শুধু 3। তাহলে 3 ইকুয়ালস টু কট আলফা, এটা হচ্ছে অপশন। 3 ইকুয়ালস টু কট আলফা, এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। 3 ইকুয়ালস টু কট আলফা মানে কোনটা? অপশন এ কারেক্ট, অপশন এ কারেক্ট। কট আলফা ইকুয়ালস টু 3 হয়ে গেল, অপশন এ কারেক্ট হয়ে গেছে। আচ্ছা, নেক্সট কোশ্চেন। আগে এই কোশ্চেনটা করে নিই, 20 দাগেরটা, তারপর আমরা 19 দাগেরটা করব, ঠিক আছে? আচ্ছা দেখো, বলছি একটি এম ভরের একটি বস্তু নততলের সাম্যাবস্থায় আছে। নততলের ঘর্ষণ গুণাঙ্ক মিউ হলে নততলটি অনুভূমিকের সঙ্গে কত ডিগ্রি কোণে আছে? আচ্ছা আচ্ছা, নততলের উপর সাম্যাবস্থায় আছে মানে এই এই হচ্ছে নততল। নততলের উপর একটা বস্তু রয়েছে, সেটা হচ্ছে এম ভরের বস্তু। এই হচ্ছে এম ভরের বস্তু, এটার উপর বস্তুটা সাম্যাবস্থায় আছে। সাম্যাবস্থা কখন থাকবে? যখন এদিকে যে ফোর্স কাজ করছে এম জি সাইন থিটা, এদিকের ফোর্স কাজ করছে এম জি সাইন থিটা, যদি এখানকার কোণ থিটা হয়। এদিকে কাজ করছে কি? এদিকে কাজ করছে এম জি কস থিটা, ঠিক আছে? এদিকে কাজ করছে ফ্রিকশন ফোর্স এফ, এদিকে কাজ করছে নর্মাল রিয়াকশন ফোর্স, সেটা হচ্ছে এন। সাম্যাবস্থা একটা বডি কখন থাকে? এদিকে এমজি সাইন থিটা কাজ করছে, ব্যাকওয়ার্ড দিকে ফ্রিকশন কাজ করছে, দুটো ফোর্স সেম হবে। মানে আমি বলতে চাইছি এদিকে এমজি সাইন থিটা, ব্যাকওয়ার্ড দিকে এফ কাজ করছে, দুটো ফোর্স সেম হবে। মানে এফ ইকুয়ালস টু এমজি সাইন থিটা হবে, এটা একটা। আর একটা কেসে সমান হতে হবে, ওপর দিকের নর্মাল রিয়াকশন ফোর্স আর নিচের দিকের এমজি কস থিটা সমান হতে হবে। আচ্ছা, তাহলে এন ইকুয়ালস টু এমজি কস থিটা হতে হবে। দুটো ফোর্সকে ভাগ করছি আগের বারের মতো, পুরোপুরি সেম, 1 আর 2 কে ডিভাইড করছি। এটা ডিভাইড করলাম, এটা ডিভাইড করলাম, এমজিটাই কেটে গেল পুরো। এফ বাই এন মানে মিউ হয়, ফ্রিকশন ফোর্স মিউ হয়। সাইন থিটা বাই কস থিটা মানে ট্যান থিটা হয়, ট্যান থিটা হয়। তাহলে সাইন থিটা বাই কস থিটা মানে ট্যান থিটা হয়, এফ বাই এন মানে মিউ হয়। ট্যানটাকে এদিকে নিয়ে চলে আসবো, ট্যানটাকে এদিকে নিয়ে চলে আসবো, হয়ে যাবে ট্যান ইনভার্স মিউ ইজ ইকাল টু থিটা। তাহলে থিটার মান কত দাঁড়াবে? ট্যান ইনভার্স মিউ। তাহলে কোন অপশন কারেক্ট? অপশন এ কারেক্ট, অপশন এ কারেক্ট। থিটা ইকুয়াল টু ট্যান ইনভার্স। ঠিক আছে, 20 দাগ আমরা করে ফেললাম, এটা 20 দাগ ছিল, ঠিক আছে। এর আগের যে দাগটা করিনি সেটা এখন করব, এটা হচ্ছে 19 দাগটা। চলো 19 দাগটা করব, ঠিক আছে। এদিকে তাকাও, কি বলছে দেখো কি বলছে। বলছে একটি অমসৃণ টেবিলের এক প্রান্তে একটি ঘর্ষণবিহীন কপিকল আছে। এটা একটা অমসৃণ টেবিল, মানে এর মধ্যে ফ্রিকশন কাজ করছে, এই টেবিলে ফ্রিকশন আছে। অমসৃণ টেবিলের এক প্রান্তে কি আছে? এটা ঘর্ষণবিহীন কপিকল আছে। কপিকলটির ওপর দিয়ে অতিক্রান্ত একটি হালকা অপসার্য সুতোর এক প্রান্ত টেবিলের ওপর রাখা এ ব্লকের সাথে যুক্ত। এই কপিকলের উপর দিয়ে, যে কপিকলটা দেখতে পাচ্ছি এর উপর দিয়ে যে সুতোটা, সেই সুতোটার একটা প্রান্ত বির সাথে, একটা প্রান্ত এর সাথে যুক্ত, ঠিক আছে। তাই বলেছে দেখো, সুতোটির অপর প্রান্তের সঙ্গে বি ব্লককে যুক্ত করে ঝুলিয়ে দেওয়া হলো, এক প্রান্ততে বি যুক্ত, এক প্রান্ততে এ যুক্ত। ভালো কথা। এ এবং বি ব্লকের ভর যথাক্রমে 15 কেজি আর 10 কেজি। এ ব্লকের ভর 15 কেজি, মানে এই ব্লকটার ভর হচ্ছে 15 কেজি। এক মিনিট, এই ব্লকটার ভর হচ্ছে 15 কেজি, এটা 15 কেজির ভর, 15 কেজি, এটা 15 কেজি। আচ্ছা, বি ব্লকের ভর কত? বি ব্লকের ভর 10 কেজি। এই ব্লকটার ভর কত? 10 কেজি, এটার ভর হচ্ছে 10 কেজি, এটার ভর 15 কেজি।
খুব ভালো কথা, 10 কেজি এটা, 15 কেজি এটা। লেখাটা বোঝা যাচ্ছে না, 1 মিনিট আমি লেখাটাকে আর একবার ঠিক করে নিই। দেখো, আচ্ছা, এই ব্লকটার ভর কত? 10 কেজি, এটার ভর 10 কেজি, এটা 10 কেজি, এটা 15 কেজি। আচ্ছা, টেবিলের তল এবং এ ব্লকটির ঘর্ষণ গুণাঙ্ক 0.4। এই জায়গাতে যে ঘর্ষণ গুণাঙ্ক কাজ করছে, এই জায়গাতে যেটা মিউ কাজ করছে, সেই মিউ এর মান কত? 0.4। এটা ভালো কথা হয়ে গেল। এ এবং বি ব্লকের দুটোকে স্থির রাখার জন্য আমরা চাইছি এই ব্লকটা এবং এই দিকের যে ব্লকটা, দুটো জিনিস যেন স্থির অবস্থাতে থাকে। স্থির রাখার জন্য এই যে এ এবং বি ব্লক দুটিকে স্থির রাখার জন্য এ ব্লকটির উপর ন্যূনতম যে ভরের অপর একটি ব্লক সি কে বসাতে হবে তা হলো, মানে আমাকে বলতে হবে, আমাকে যেটা করতে হবে যে এই ব্লকটাকে আর বি ব্লকটাকে আমরা পড়তে দেবো না, না এই ব্লকটা এদিকে যাবে না এই ব্লকটা এদিকে নামবে, কোনোটাই হবে না। আমরা চাই এই ব্লকটা এর মতন থাক, এই ব্লকটা এর মতো থাক। সেটার জন্য আমরা এর ওপর একটা ব্লক চাপিয়ে রেখেছি, সেই ব্লকটা হচ্ছে সি ব্লক। এই সি ব্লকটার ভর কত ভরের ব্লক চাপাবো, যেটা চাপানোর জন্য না এই এ ব্লকটা এদিকে যাবে না বি ব্লকটা নিচের দিকে নামবে, এটা আমাদেরকে জানতে চাওয়া হয়েছে। এবার কি করবো শোনো, এটা করবার উপায় হলো এরকম ভাবে সলভ করো। সি ব্লকটার ভর কত আমি জানি না, আমি ধরলাম এই যে টোটাল যে সিস্টেমটা রয়েছে না, এই যে টোটাল সিস্টেমটা রয়েছে, এই যে পুরো সিস্টেমটা রয়েছে, এর ভর হচ্ছে ক্যাপিটাল এম, এর ভর হচ্ছে ক্যাপিটাল এম। পুরো সিস্টেমটার ভর, পুরোটার ভর কত? পুরোটার ভর হচ্ছে এম। এখন পুরোটার ভর এম হলে নিচের দিকে এমজি ফোর্স কাজ করবে। এখন নিচের দিকে ফোর্স কাজ করবে এমজি, উপর দিকে ফোর্স কাজ করবে নরমাল রিঅ্যাকশন ফোর্স এন, উপর দিকে নরমাল রিঅ্যাকশন ফোর্স এন কাজ করবে, এন কাজ করবে, নিচের দিকে এমজি কাজ করবে, উপর দিকে এন কাজ করবে। এটা তো দেখেই বুঝতে পারছো। দড়ি বরাবর একটা টেনশন ফোর্স কাজ করবে, সেটা টি। এদিক বরাবর একটা ফ্রিকশন ফোর্স কাজ করবে, সেটা হচ্ছে এফ। দড়ি বরাবর একটা টেনশন ফোর্স কাজ করবে টি, এদিক বরাবর একটা ফ্রিকশন ফোর্স কাজ করবে এফ। সবাই জানে এটা। আর একটা কথা, এই দড়ি বরাবর ব্যাকওয়ার্ড দিকে একটা টেনশন ফোর্স কাজ করবে টি, নিচের দিকে একটা, এখানে তো ফ্রিকশন কাজ করবে না কারণ যেহেতু ঝুলছে, এটা তো টাচে নেই যে ফ্রিকশন কাজ করবে, ঝুলছে, তাহলে নিচের দিকে যে ফোর্স কাজ করবে সেটা হচ্ছে 10G। তাহলে দেখো, আমাকে এখন যেটা করতে হবে, মনোযোগ সহকারে শুনবে, আমাকে এখন যেটা করতে হবে সেটা হচ্ছে সবকিছু স্থির অবস্থাতে আছে, ভালো করে শুনবে কথাটা, সবকিছু স্থির অবস্থাতে রাখতে হবে। স্থির অবস্থাতে রাখতে হলে এখানকার টি আর এখানকার 10G, এই দুটো ফোর্সকে প্রথমত সেম হতে হবে। লিখি সেটা, টি ইকুয়ালস টু 10G, এটাকে সেম হতেই হবে। সেকেন্ড যেটা হতে হবে, এদিকে যা টান কাজ করছে আর উল্টো দিকে যে ফ্রিকশন কাজ করছে, এদিকে যে টান কাজ করছে আর এদিকে যে ফ্রিকশন কাজ করছে, এই দুটো ফোর্সকেও সেম হতে হবে। তার মানে আমি লিখছি টি ইকুয়ালস টু এফ, টি ইকুয়ালস টু এফ, এই দুটোকেও সেম হতে হবে। এবার দেখো, টির জায়গা তো টি লিখলাম, ফ্রিকশনের জায়গায় লিখবো মিউ ইন্টু এন, মিউ ইন্টু এন। এবার দেখো ক্যালকুলেশন দেখো এখানে কিভাবে হচ্ছে, টি ইজ ইকাল টু মিউ, মিউ এর মান কত? মিউ এর মান বলে দিয়েছে 0.4। আচ্ছা, মিউ এর জায়গায় 0.4 লিখলাম। এন, এন ইকুয়ালস টু এমজি হয়। ওপর দিকে যত এন কাজ করে, যত লম্ব প্রতিক্রিয়া বল কাজ করে, আর নিচের দিকে যত বল কাজ করে এমজি, ওপর দিকে যত এন কাজ করে, নিচের দিকে যত এমজি কাজ করে, দুটো ফোর্স সেম হয়। তাহলে এন ইকুয়ালস টু এমজি লিখলাম, হয়ে গেল। দেখো এখানে কিন্তু অলরেডি আমরা টি ইকুয়াল টু 10G লিখে রেখেছি। আমরা কত লিখে রেখেছি? টি ইকুয়াল টু 10G লিখে রেখেছি, টি ইকুয়াল টু 10G লিখে রেখেছি। তাহলে টির জায়গাতে লিখবো 10G ইজ ইকুয়াল টু লিখবো 0.4 ইন্টু এম ইন্টু জি, এটা লিখবো। এখানকার জি কেটে গেল। 0.4টাকে 10 এর নিচে পাঠাবো, এম এর ভ্যালু কত দাঁড়াবে? এই 0.4টা 10 এর নিচে যাবে। দেখো এম এর মান দাঁড়াবে 10 এর নিচে কে যাবে? 0.4 যাবে। ওপরে একটা 10 দিয়ে গুণ করব, পয়েন্ট উঠে যাবে। 2 দিয়ে কাটবো, নিচে 2, ওপরে 5, ফের 2 দিয়ে কাটবো, ওপরে একটা 5 আসবে। তাহলে এম এর যে মান আসলো সেটা আসলো 25, এম এর মান আসলো 25। এর মানে কি? এর মানে হচ্ছে আমি পুরো সিস্টেমটার ভর, পুরোটার ভরকে এম ধরেছিলাম। চিন্তা করে দেখো, এই পুরোটার ভরটাকে আমি কত ধরেছিলাম? পুরোটার ভরটাকে এম ধরেছিলাম, যার মান কত বেরিয়েছে? 25 কেজি। টোটালটার ভর 25 কেজি বেরিয়েছে।
টোটালটার এ আর সি দুটোকে মিলিয়ে বেরিয়েছে 25 কেজি। এ আর সি দুটোকে মিলিয়ে বেরিয়েছে 25 কেজি। তার মধ্যে নিচের ব্লকটার ভর 15 কেজি, তাহলে উপরের ব্লকটার ভর 10 কেজি। চিন্তা করো, পুরো সিস্টেমটার ভরটাকে আমি 25 কেজি ধরেছি। নিচের ব্লকটার ভর 15 কেজি হলে উপরের ব্লকটার ভর 10 কেজি হবে। উপরের ব্লকটার ভর 10 কেজি, অপশন এ কারেক্ট। অপশন এ কারেক্ট। নিচের ব্লকটার ভর যদি 15 কেজি হয়, উপরেরটা 10 কেজি হবে। সিম্পল জিনিস, হয়ে গেল জিনিস। ঠিক আছে, ঠিক আছে। এটা মুখে মুখে হয়ে যাবে। এটা এমন একটা কোয়েশ্চেন দিয়েছে, দেখো কি বলছে। বলছে যে একটি 5 নিউটন ওজনযুক্ত ব্লক উল্লম্ব দেওয়ালে 12 নিউটন বল দ্বারা চেপে ধরা হলো। মানে এখানে যে ব্লকটা রয়েছে সেই ব্লকটার যে ভর বা মানে ব্লকটার ভর কত বলে দিয়েছে, 5 নিউটন ওজনযুক্ত। মানে এর যে ভর না, এই যে ব্লকটার যে ভর, ঠিক আছে, এই ব্লকটার যে ভর সেটা হচ্ছে 5 নিউটন ওজনযুক্ত। মানে এর নিচের দিকে যে ফোর্স কাজ করছে, ওজন যেটা, সেটা হচ্ছে 5 নিউটন। এই ব্লকটার নিচের দিকে যে ফোর্স কাজ করছে সেটা হচ্ছে 5 নিউটন। এটা তোমার জানার বিষয় না, এটা তোমার অতটা প্রয়োজন নেই। 5 নিউটন ওজনযুক্ত ব্লককে দেওয়ালে 12 নিউটন বল দ্বারা চেপে ধরা হয়েছে। দেওয়ালে কত ফোর্স দেওয়া হয়েছে দেখো, দেওয়ালে যে ফোর্স দেওয়া হয়েছে সেটা হচ্ছে 12 নিউটন। 12 নিউটন ফোর্স দিয়ে চেপে ধরা হলো। বলছে দেওয়াল ও ব্লকের মধ্যে ক্রিয়াশীল ঘর্ষণ গুণাঙ্ক 0.6। এখানটাতে যে ফ্রিকশন কাজ করছে তার যে ঘর্ষণ গুণাঙ্ক যেটা, সেটার মান হচ্ছে 0.6 হলো। আচ্ছা, অতএব ব্লকের ওপর দেওয়াল দ্বারা প্রযুক্ত বলের মান কত? দেখো কোয়েশ্চেনে যেটা জানতে চাওয়া হচ্ছে, তুমি দেওয়ালকে 12 নিউটন ফোর্স দিচ্ছ, দেওয়াল তোমাকে ব্যাকওয়ার্ড দিকে কত ফোর্স দিচ্ছে এটা তোমাকে জানতে চাওয়া হচ্ছে। এটা তো ইজি কোশ্চেন, এই কোশ্চেনে কিছু করারই নেই। দেখো তুমি দেওয়ালকে যত ফোর্স দেবে, যত ফোর্স তুমি দেওয়ালকে দেবে, তুমি একই রিটার্ন ফোর্স পাবে। তুমি যদি দেওয়ালকে 12 নিউটন ফোর্স দাও, দেওয়ালও তোমাকে ব্যাকওয়ার্ড দিকে 12 নিউটন ফোর্সই কিন্তু তোমাকে দেবে। লম্ব প্রতিক্রিয়া বলে নিয়মই তাই। তুমি যদি 5 নিউটন দাও, দেওয়ালও তোমাকে 5 নিউটন দেবে। তুমি যদি 12 নিউটন দাও, দেওয়ালও তোমাকে 12 নিউটন দেবে। সুতরাং এটা খুবই ইজি কোশ্চেন হয়ে গেল। অ্যান্সার যেটা আসবে সেটা হচ্ছে 12 নিউটন আসবে। অপশন এ হচ্ছে কারেক্ট অ্যান্সার এই প্রশ্নের। ঠিক আছে, এই কোশ্চেনটা সলিউশন কিছুই ছিল না, জাস্ট মুখে মুখে হয়ে যায়, এত কিছু পড়বারও দরকার পড়ে না। চলে আসবো হচ্ছে পরবর্তী যে কোশ্চেনটা রয়েছে সেই কোশ্চেনে চলে আসবো। অর্থাৎ নেক্সট যে কোশ্চেনটা আছে, এই কোশ্চেনটা তো অনেক কিছু জানবার আছে। প্রথমত এইখানটাতে আমরা একটা জিনিস জানবো, সেই জিনিসটা হচ্ছে বলের ভ্রামক। বলের ভ্রামক জিনিসটা বলি, ধরো তোমার কাছে এরকম কোনো একটা বস্তু আছে। বলের ভ্রামক মানে হচ্ছে যে জায়গাটাতে তুমি আলম্ব বিন্দু বলে ধরবে। আলম্ব বিন্দু মানে যে পয়েন্টটার সাপেক্ষে বডিটাকে রোটেট করাতে চাইছো। মানে আমি যেমন এই যে পেনটাকে আমি একদম মিডিলে ধরে আছি, এই দেখো একদম মিডিলে ধরে আছি, তাহলে এই পয়েন্টটা হচ্ছে এখন ওর আলম্ব বিন্দু। আমি যদি এরম জায়গা ধরতাম, এখন এই পয়েন্টের সাপেক্ষে পেনটা এদিক ওদিক ঘুরবে, তাহলে এই পয়েন্টটা এখন ওর আলম্ব বিন্দু। তুমি যদি এই পয়েন্টে ধরো, পেনটা এখন যদি নড়াচড়া করে তাহলে এই পয়েন্টের সাপেক্ষে নড়বে, তাহলে এই পয়েন্টটা ওর আলম্ব বিন্দু। যে পয়েন্টের সাপেক্ষে একটা বডি রোটেট করে সেই পয়েন্টটাকে আমরা আলম্ব বিন্দু বলে মানি। আশা করা যায় যে বুঝতে পেরেছো। এই আলম্ব বিন্দু থেকে যে জায়গাতে ফোর্স অ্যাপ্লাই করছো সেই ফোর্সের ডিস্টেন্সটাকে গুণ করলে বলের ভ্রামক বেরোয়। সেই ফোর্সের ডিস্টেন্সটাকে গুণ করলে, মানে লম্ব দূরত্বটাকে গুণ করলে আলম্ব বিন্দু বেরোয়। একটা এক্সাম্পল দিয়ে তোমাকে দেখাই। ধরো এরকম একটা লাইন রয়েছে, এই যে পয়েন্টটা রয়েছে, মনে করো এখানে একটা কোনো পয়েন্ট রয়েছে বা এখানে একটা কোনো পয়েন্ট কিছু একটা রয়েছে। এবার তুমি একটা কথা চিন্তা করো, এই জায়গাতে মনে করো এদিক বরাবর একটা F1 ফোর্স অ্যাপ্লাই করা হলো, একটা F1 ফোর্স অ্যাপ্লাই করা হলো। এবার এই জায়গা থেকে এই আলম্ব বিন্দু পর্যন্ত যে ডিস্টেন্স, সেই ডিস্টেন্সটা হচ্ছে d। কি বললাম, এই পয়েন্টে একটা ফোর্স অ্যাপ্লাই করা হলো F1, এবং এই আলম্ব বিন্দু থেকে এই F1 ফোর্স পর্যন্ত যে ডিস্টেন্স সেটা হচ্ছে d। এখন বডিটা যদি ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘোরে, ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘোরে, শুনে রাখো ভালো করে, অ্যান্টি ক্লকওয়াইজ মানে যেটা ঘড়ির কাঁটার বিপরীত দিকে, অ্যান্টি ক্লক, ঠিক আছে, অ্যান্টি ক্লক লিখে রাখলাম। অ্যান্টি ক্লকওয়াইজ যদি কোনো বডি রোটেট করে, অ্যান্টি ক্লকওয়াইজ যদি কোনো বডি রোটেট করে, ঘড়ির কাঁটার বিপরীত দিকে যদি কোনো বডি রোটেট করে,
আমরা তার আগের যে চিহ্ন সেই চিহ্নটাকে কি নেব? ভালো করে ভাবো। সেই চিহ্নটাকে প্লাস সাইন দিয়ে রিপ্রেজেন্ট করা হবে। আর ক্লকওয়াইজ যদি কোনো বডি রোটেট করে, ক্লকওয়াইজ যদি কোনো বডি রোটেট করে, তাহলে তার চিহ্নটাকে মাইনাস সাইন দিয়ে রিপ্রেজেন্ট করা হবে। অন্য কেউ অন্য চিহ্ন মানতে পারে, তাতে কোনো অসুবিধা নেই, তাহলে সেই অনুযায়ী তাকে পড়াশোনা করতে হবে। অ্যান্টি ক্লকওয়াইজ রোটেট করলে প্লাস সাইন, ক্লকওয়াইজ রোটেট করলে মাইনাস সাইন, এটাকে আমরা ইউজ করে চলবো। আশা করা যায় আমার কথাটা তোমরা বুঝতে পেরেছো। এখন এই যে বডিটা তুমি দেখতে পাচ্ছ, এই বডিটা এই জায়গাতে আলম্ব বিন্দু রয়েছে। বডির ওপর যে ফোর্স লাগানো রয়েছে সেটা এই দিক বরাবর ফোর্স লাগানো রয়েছে। কোন দিক বরাবর? নিচের দিক বরাবর। মানে এই যদি বডি হয় তাহলে এই দিক বরাবর ফোর্স রয়েছে, এই দিক বরাবর, এই দিক বরাবর। তাহলে তাহলে বডিটা কোন দিক বরাবর রোটেট করছে? ঘড়ির কাঁটার বিপরীত দিকে, ঘড়ির কাঁটার বিপরীত দিকে, ঘড়ির কাঁটার বিপরীত দিকে। আমি যদি বডি এরকম থাকে, এই দিক বরাবর ফোর্স লাগাচ্ছি, তাহলে ঘড়ির কাঁটার বিপরীত দিকে অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশন, সাইন ইউজ হবে কি? প্লাস। ফোর্স কত? F1, ফোর্স হচ্ছে F1 ইনটু এই আলম্ব বিন্দু থেকে ফোর্স পর্যন্ত ডিস্টেন্স কত? আলম্ব বিন্দু থেকে এই যে ফোর্স, এই ফোর্স পর্যন্ত ডিস্টেন্স কত? সেটা হচ্ছে D। তাহলে ফোর্স ইনটু ডিস্টেন্স হয়ে গেল। আচ্ছা, মনে করো এই জায়গাতে আমরা একটা ফোর্স লাগালাম ওপর দিক বরাবর, এই ফোর্সটা হচ্ছে F2, এদিক বরাবর ফোর্স লাগালাম হচ্ছে F2। মনে করো সেন্টার থেকে এর যা ডিস্টেন্স, এই ডিস্টেন্সটাকে আমি ধরে নিলাম কথার কথা L, L ডিস্টেন্স ধরে নিলাম, স্মল l। তুমি আগে চিন্তা করো ভালো করে, এই হচ্ছে বডি, এর ওপর দিক বরাবর ফোর্স কাজ করছে, ওপর দিক বরাবর মানে এই দিক বরাবর, এই দিক বরাবর, এই দিক বরাবর, এই দিক বরাবর। এটা অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশন না ক্লকওয়াইজ ডিরেকশন? চিন্তা করো। অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশন, অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশন। কারণ কি? ঘড়ির কাঁটা তো এই দিক বরাবর ঘোরে, ঘড়ির কাঁটা তো এরকম ঘোরে, এরকম ঘোরে ঘড়ির কাঁটা। তুমি ফোর্স লাগিয়েছো কোন দিক বরাবর? ওপর দিক বরাবর ফোর্স লাগিয়েছো, ওপর দিক বরাবর মানে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ফোর্স লাগিয়েছো। সাইন ইউজ করবে প্লাস, ফোর্স হচ্ছে F2, ডিস্টেন্স হচ্ছে L, ফোর্স ইনটু ডিস্টেন্স L। এটা ইজিক্যাল টু 0 লিখতে হয়। সাম্যাবস্থায় থাকলে এই কন্ডিশনটা ঘটে, বলের ভ্রামকের ক্ষেত্রে সাম্যাবস্থায় থাকলে এই কন্ডিশনটা ঘটে, এটা তোমাকে লিখতে হয়। আচ্ছা, যদি মনে করো ঘটনাটা এরকম হতো যে এই বডিটার উপরে ফোর্স যেটা লাগতো, মনে করো ধরো এটা এদিক বরাবরই ফোর্স লাগছে F2। আমি একটু সিনারিওটা চেঞ্জ করছি। এই জায়গাতে, হ্যাঁ এই জায়গাতে আমরা কি করলাম, ধরো ফোর্সটাকে আমি এই দিক বরাবর লাগালাম, এই দিক বরাবর মনে করো F1 ফোর্স লাগছে। তাহলে এই বডি রয়েছে, এই দিক বরাবর ফোর্স লাগছে, এই দিক বরাবর, এই দিক বরাবর ফোর্স লাগছে। এদিক বরাবর ফোর্স লাগলে ঘড়ির কাঁটার দিকে ঘুরবে বডিটা, এই ঘুরছি। এদিকে দেখো এই বডি ছিল, এই দিক বরাবর ফোর্স লাগাচ্ছি, এই দিক বরাবর ফোর্স লাগাচ্ছি, তাহলে ঘড়ির কাঁটার দিকে ঘুরছে, ঘড়ির কাঁটার দিকে ঘুরছে, ঘড়ির কাঁটার দিকে ঘুরছে। ঘড়ির কাঁটার দিকে ঘুরলে আমরা মাইনাস সাইন ইউজ করব। তখন আমরা এইখানে যেটা প্লাস লিখেছি না, এটা লিখতাম না, এটা লিখতাম মাইনাস F1 ইন্টু ডি, এটা লিখতাম। এটা হচ্ছে সাম্যাবস্থা, বলের ভ্রামক এর সাম্যাবস্থা। যখন একটা বডি রোটেশনের কেস আসবে, যখন একটা বডি রোটেট করবে, তখন তার সাম্যাবস্থায় এই সিনারিওটা কাজ করে। এই ব্যাপারটা ভালোভাবে বুঝতে পারবে যখন আমরা রোটেশনাল মোশনের এমসিকিউ করাবো বা রোটেশনাল মোশন পড়বো তখন। তো ঠিক আছে, এই হচ্ছে মোটামুটি একটা কনসেপ্ট দিলাম। তাহলে দুটো কথা বললাম, যে জায়গাটাতে আলম্ব বিন্দু বলে মানবে সেখান থেকে ডিস্টেন্স মাপবে, আলম্ব বিন্দু থেকে ডিস্টেন্স মাপবে, এটা হচ্ছে প্রথম কথা। সেই জন্য F1 ইন্টু ডি করেছি, ঠিক আছে। আলম্ব বিন্দু থেকে ডিস্টেন্স মাপবে, F2 ইন্টু এল করেছি। সিম্পল জিনিস, কোনো ব্যাপার না, জাস্ট ফোর্স আর ডিস্টেন্সের গুণ, ফোর্স আর ডিস্টেন্সের গুণ, সহজ জিনিস, বাচ্চারা করতে পারবে। ফোর্স আর ডিস্টেন্সের গুণ প্লাস হবে যদি
অ্যান্টি ক্লকওয়াইজ দিকে ঘুরে, অ্যান্টি ক্লকওয়াইজ দিকে ঘুরলে প্লাস হবে, আর ক্লকওয়াইজ দিকে ঘুরলে, মানে এই যে অ্যান্টি ক্লকওয়াইজ কোনটা, অ্যান্টি ক্লকওয়াইজ হচ্ছে এই দিকটা, এটা অ্যান্টি ক্লকওয়াইজ, ঘড়ির কাঁটার বিপরীত দিকে, ঘড়ির কাঁটার বিপরীত দিকে গেলে প্লাস, ঘড়ির কাঁটার বিপরীত দিকে গেলে মাইনাস। এইটুকু মাথায় রেখে কাজ করতে হবে, আর কিছু না, দ্যাটস সিম্পল। ঠিক আছে, তো চলো এর আগের যে কোয়েশ্চেনটা রয়েছে এই কোয়েশ্চেনটাতে একটু আসা যাক। বলছে একটি 13 মিটার দৈর্ঘ্যের মুইকে একটি মসৃণ উল্লম্ব দেওয়ালে দাঁড় করানো হলো। তাহলে দেখো এদিকে দেখাও, এখানে একটা দেওয়াল রয়েছে, ঠিক আছে, এই হচ্ছে দেওয়াল, এই হচ্ছে দেওয়াল, এরকম একটা কোনো দেওয়াল রয়েছে। এই দেওয়ালের ওপর একটা 13 মিটার লম্বা মইকে এখানে দাঁড় করাচ্ছি। এই যে একটা মইকে দাঁড় করালাম, একটা মইকে দাঁড় করালাম, এই মইটার যে হাইট, এই মইটা হচ্ছে 13 মিটার লম্বা। খুব ভালো কথা, 13 মিটার লম্বা একটা মই, তাকে দাঁড় করানো হয়েছে। যখনই দাঁড় করানো হবে এর যে সেন্টার অফ মাস বা এর যে মেন যে ভরটা বা কেন্দ্রের যে ভরটা সেটা থাকবে মাঝামাঝি, যেটা এই দিক বরাবর কাজ করবে, mg। তোমরা নিশ্চয়ই জানো একটা বডির সেন্টার অফ মাস বা একদম যে ভরটা সেটা তার কেন্দ্রতে থাকে। এই যে পেনটা, এই পেনটার যে মেন ভরটা এটা কিন্তু এর কেন্দ্রতে আছে। তুমি যদি পেনটাকে এই সাইডে ব্যালেন্স করানোর চেষ্টা করো, পারবে না, পড়ে যাবে। এই সাইডে ব্যালেন্স করানোর চেষ্টা করো, পারবে না। তুমি যদি মিডিলে চাও, দেখো একদম মিডিলে পেনটা, দেখো একদম মিডিলে ব্যালেন্স হয়ে আছে। কিন্তু তুমি এটাকে যদি সাইডে ব্যালেন্স করানোর চেষ্টা করো, পারবে না, পড়ে যাবে পেনটা। তাহলে তার যে সেন্টার অফ মাস বা তার যে মেন যে মাসটা, সেই মাসটা থাকে কোন জায়গাতে, এরকম সেন্টারে থাকে, mgটা মিডিলে থাকে। আচ্ছা, এই পেনটাকে এই জায়গাতে রাখা রয়েছে, এই জায়গাতে পেনটাকে রাখা রয়েছে। তাহলে একটা লম্ব প্রতিক্রিয়া বল ওপর দিকে কাজ করবে, সেটা হচ্ছে n1। একটা লম্ব প্রতিক্রিয়া বল এই দিক বরাবরও কাজ করবে, সেই লম্ব প্রতিক্রিয়া বলটা হচ্ছে n2। এটা হয়ে গেল ব্যাপার। আর একটা জিনিস তোমাকে মনে রাখতে হবে, মইটা কি হতে পারে, মইটা এরকম ভাবে রয়েছে, স্লিপ কাটতে পারে পিছন দিক বরাবর। এই যদি মই হয়, এই মই স্লিপ কাটতে পারে এদিক বরাবর, এই দিক বরাবর স্লিপ কাটতে পারে। মই কি হতে পারে, এই তো মই রয়েছে, তো মই স্লিপ কাটতে পারে এদিক বরাবর, স্লিপ কাটতে পারে, স্লিপ কাটতে পারে। যখনই স্লিপ কাটবে তখন তাকে ব্যালেন্সটাকে বাধা দেবে, মানে স্লিপ কাটাটাকে বাধা দেবে কোন বল, ফ্রিকশন বল বা ঘর্ষণ বল, যে যার অভিমুখটা থাকবে এই দিক বরাবর, এই দিক বরাবর ফ্রিকশন অভিমুখ থাকবে। এবার এখানেও আমরা সেম জিনিস অ্যাপ্লাই করব। যে কোনো একটা পয়েন্টকে আলম্ব বিন্দু বলে মানবো, তোমার যাকে ভাল লাগে তুমি আলম্ব বিন্দু বলে মানো। আমি মিডিলের এই পয়েন্টটাকে আলম্ব বিন্দু বলে মানছি, এই পয়েন্টটাকে আলম্ব বিন্দু বলে মানছি। আমি আগে মাপগুলো একটুখানি লিখে নিই, কোনটা কত মাপের ডেটা ছিল সেগুলো একটুখানি লিখে নিই। চিন্তা করে দেখো যে এই মইটার এইখানটার যে লেন্থ ছিল সেটা ছিল 13 মিটার, ঠিক আছে, এটা হচ্ছে 13 মিটার লম্বা ছিল এই জায়গাটা, ঠিক আছে, এটা হচ্ছে 13 মিটার লম্বা ছিল, ঠিক আছে। আচ্ছা, এই জায়গাটা ছিল তোমার, এই জায়গাটা ছিল তোমার হচ্ছে 5 মিটার, এই জায়গাটা হচ্ছে 5 মিটার ছিল, ঠিক আছে, এটা ছিল 5 মিটার। আচ্ছা, দেখো অতিভুজ যদি 13 হয়, অতিভুজ যদি 13 হয়, ভূমি যদি 5 হয়, তাহলে এই যে লম্ব, যেটা লম্বটা 12 হতেই হবে। পিথাগোরাসের থিওরি, পিথাগোরাসের থিওরি লাগাও, লাগিয়ে দেখো এটা 12 মিটার আসবেই, কনফার্ম। তুমি লাগিয়ে দেখো, আমি বলবো না। অতিভুজের স্কোয়ার ইকুয়ালস টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। লম্বটা জানো না, লম্বটা বার করো, দেখবে 12 পাবে, এই লাইনটা 12 পাবে, এটা কনফার্ম পাবে। যেহেতু মইটা সাম্যাবস্থায় আছে বলেছে, তাহলে আমরা এখানে কি করব, আমরা এই জায়গাটাকে আলম্ব বিন্দু বলে মেনেছি, যে জায়গাটাকে আলম্ব বিন্দু বলে মেনেছি সেই জায়গাটাকে আমি রেড পয়েন্ট করে দিচ্ছি, এই জায়গাটাকে আমি আলম্ব বিন্দু বলে মেনেছি, এই জায়গাটাকে আলম্ব বিন্দু, এই জায়গাটাকে আমি আলম্ব বিন্দু বলে মেনেছি। এবার যা হিসাব করব বা যা ক্যালকুলেশন করব সব এই আলম্ব বিন্দুর সাপেক্ষে করব। তো তুমি চিন্তা করো আমাদের যে ফোর্সটা কাজ করছে প্রথমত সেটা এই দিক বরাবর কাজ করছে, এই দিক বরাবর, মানে এই যদি পেন থাকে তার এই দিক বরাবর ফোর্স কাজ করছে, এই দিক বরাবর, এই দিক বরাবর। এখন এই দিক বরাবর ফোর্স মানে এটা কোন ডিরেকশন, ক্লকওয়াইজ ডিরেকশন নাকি অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশন, চিন্তা করো তো। এই দিক বরাবর যদি ফোর্স কাজ করে, এই দিক বরাবর যদি ফোর্স কাজ করে, তাহলে এটা ক্লকওয়াইজ ডিরেকশন। কোন ডিরেকশন, ক্লকওয়াইজ ডিরেকশন। তাহলে সাইন কি ইউজ হবে, মাইনাস। তাহলে লিখলাম n2, কিন্তু তার আগে মাইনাস। দেখো এই দিক বরাবর ডিরেকশন, ঘড়িটা ঘুরবে কোন দিকে, মানে এই যে এই জিনিসটা বডিটা ঘুরবে কোন দিকে, ঘড়ির কাঁটার দিকে। এই দিক বরাবর ফোর্স কাজ করলে কোন দিক বরাবর ঘুরবে, এই দিক বরাবর। তাহলে n2 ইনটু এই আলম্ব বিন্দু থেকে ওর যে দূরত্ব, এই আলম্ব বিন্দু থেকে ওর যে দূরত্ব, ঠিক আছে, আলম্ব বিন্দু থেকে ওর যে দূরত্ব, সেই দূরত্বটা হচ্ছে 12 মিটার। তাহলে মাইনাস n2 ইন্টু 12, ঠিক আছে, হয়ে গেল। আচ্ছা, এবার mg এর দিকে তাকাও,
এমজির দিকে তাকাও, এমজি রয়েছে এখানে এদিকে। এখন দেখো ফোর্সটা কোন দিক বরাবর কাজ করছে, নিচের দিক বরাবর, নিচের দিক বরাবর। তার মানে এই পেনটা যদি ঘুরতে চায় তাহলে এই দিক বরাবর ঘুরবে। কোন দিক বরাবর ঘুরবে, এই দিক বরাবর। মানে পেনটা ঘুরবে এই দিক বরাবর, এই দিক বরাবর ঘুরবে। কোন দিক বরাবর ঘুরবে দেখো, এই দিক বরাবর, এই দিক বরাবর, মানে অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে ঘুরবে। ঘুরলে তার সাইন প্লাস হয়, ঘুরলে তার সাইন হয় হচ্ছে প্লাস। অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে ঘুরলে প্লাস হয়। ফের সেম জিনিস, ফোর্স আর এই অর্ধেক ডিস্টেন্স, ফোর্স হচ্ছে এমজি আর অর্ধেক ডিস্টেন্স, ডিস্টেন্সটা টোটালটা 5 মিটার, অর্ধেক করলে 5/2, অর্ধেক করলে 5/2, টোটালটা ইকুয়াল টু 0। এটা সাম্যাবস্থার শর্ত, এটা হচ্ছে সাম্যাবস্থার শর্ত যে ফোর্স আর ডিস্টেন্স করব, সবকটার ফোর্স আর ডিস্টেন্স করব, করে তার সবকটাকে প্লাস মাইনাস সাইন অ্যান্টি ক্লকওয়াইজ না ক্লকওয়াইজ ডিরেকশন দেখে দেখে করতে করতে হবে এবং টোটালটা ইকুয়াল টু 0 বসাবো। এটা শর্ত, এটা রোটেশনাল মোশন পড়লে ভালো জানতে পারবে। তো যাই হোক, এখান থেকে আমরা কি পাচ্ছি দেখো, এখান থেকে 12n2টাকে ওদিকে নিয়ে যাই, তাহলে mg ইজ ইকাল টু আমরা লিখবো এখানে 5mg বাই 2 মাইনাস n2, আর 12 যদি ওপাশে চলে যায় তাহলে 12n2 থাকবে এখানে, 12n2। দুইটাকে যদি এদিকে গুণ করি তাহলে 5mg ইজ ইকাল টু 2টা 12 সাথে গুণ করব 24n2 দাঁড়াবে, 24n2। এই হচ্ছে ভ্যালু। আচ্ছা, এটা গেল। আচ্ছা, আর একটা সিম্পল জিনিস আমি তোমাদেরকে বলি, সাম্যাবস্থায় থাকার দুটো শর্ত। এক তো শর্ত হচ্ছে এই বলের ভ্রামক বার করো, করে তাদেরকে যোগ করে সেটা ইকুয়াল টু 0 করো। অথবা আর একটা শর্ত আছে, সেটা হচ্ছে এক্স অ্যাক্সিস বরাবর যে ফোর্সগুলো কাজ করছে তারা ইকুয়াল করো। যেমন এই ফোর্সটা এক্স অ্যাক্সিস দিকে কাজ করছে, এটা পজিটিভ এক্স অ্যাক্সিস, আর এই নিচে থাকা এফ ফোর্সটা এক্স অ্যাক্সিস বরাবর কাজ করছে, এদের দুজনকে ইকুয়াল করব। ওয়াই অ্যাক্সিস বরাবর যে ফোর্সগুলো কাজ করছে তাদেরকে ইকুয়াল করব। কি বললাম, সিম্পল জিনিস, এক্স অ্যাক্সিস বরাবর যে ফোর্সগুলো কাজ করবে তাদেরকে ইকুয়াল করব, ওয়াই অ্যাক্সিস বরাবর যে ফোর্সগুলো কাজ করবে তাদেরকে ইকুয়াল করব। সিম্পল জিনিস। তাহলে এক্স অ্যাক্সিস বরাবর ফোর্স কাজ করছে n2, আর একটা ফোর্স কাজ করছে এফ, এই দুটোকে ইকুয়াল করব। এফ ইকুয়ালস টু n2, এটা একটা হলো। আর ওয়াই অ্যাক্সিস বরাবর কাজ করছে একটা mg আর একটা হচ্ছে n1, mg আর n1, তাহলে n1 ইকুয়ালস টু হচ্ছে mg। এই হলো ভ্যালু। বাস, এখান থেকে কি করব, এই যে যে জায়গাটাতে n2 রয়েছে, n2 এর ভ্যালু হচ্ছে f, n2 এর ভ্যালু কত, f। আচ্ছা, n2 এর ভ্যালু হচ্ছে f, তাহলে একটা কাজ করি, n2 এর জায়গাতে f বসাই, তাহলে 5mg ইজ ইকাল টু 24f। ঠিক আছে, 5mg ইকুয়ালস টু 24f। f এর জায়গাতে এরকম লিখি 5mg 24, f এর জায়গায় লিখলাম মিউ ইন্টু n, মিউ ইন্টু n হলো। আচ্ছা, n বা হচ্ছে নর্মাল রিয়াকশন, যেটা মিউ ইন্টু নর্মাল রিয়াকশন। আচ্ছা, মিউ ইন্টু নর্মাল রিয়াকশন। এখানে ফ্রিকশনের সাথে যে নর্মাল রিয়াকশনটা কাজ করছে, এখানে ফ্রিকশনের সাথে, এই যে ফ্রিকশনের সাথে যে নর্মাল রিয়াকশনটা কাজ করছে সেটা অ্যাকচুয়ালি n1। তাহলে আমার এখানটাতে n লেখাটা ঠিক না, আমার এখানে যেটা লিখতে হবে সেটা হচ্ছে, সেটা লিখতে হবে কি, এটা লিখতে হবে হচ্ছে মিউ ইন্টু n1। স্যার n1 কেন লিখলাম বুঝতে পারলাম না, ফ্রিকশনের সাথে যে নর্মাল রিয়াকশন কাজ করছে সেটা ওখানে লিখতে হবে। এখানে তো ফ্রিকশন কাজ করবে না, এটা তো মসৃণ দেওয়াল, এটা মসৃণ দেওয়াল। কোশ্চেনে বলা আছে, দেখবে, এ দেখো কোশ্চেনে বলা আছে যে মসৃণ উল্লম্ব দেওয়াল, মসৃণ উল্লম্ব দেওয়াল। তাহলে এই দেওয়ালে তো ফ্রিকশনের কোনো ঘটনাই নেই, এই দেওয়ালে ফ্রিকশনের তো কোনো ঘটনাই নেই। ওই জন্য ফ্রিকশনের জায়গায় মিউ n2 কখনো লিখতে পারবো না, n2টাকে কখনো লিখতে পারবো না। কেন পারবো না, এটা তো মসৃণ দেওয়াল। ফ্রিকশনের জায়গায় মিউ n2 লিখতে পারবো না, মিউ n1 লিখতে পারবো। এবার এই n1 এর মান, n1 এর মান দেখো mg, এখানে বসাচ্ছি, তাহলে 5mg ইজ ইকাল টু 24 মিউ ইন্টু mg, mg mg কেটে গেল, মিউ এর যে ভ্যালু সেটা হচ্ছে 24টার নিচে যাবে, তাহলে সমীকরণ দাঁড়াবে এটা
মিউ ইজ ইকাল টু, মিউ এর মান দাঁড়াবে 24টার নিচে যাবে 5/24। এই 5/24কে তুমি ক্যালকুলেটারে মেরে ভাগ করবে, 5/24, 5/24কে তুমি ক্যালকুলেটারে মেরে ভাগ করো, তুমি অ্যান্সার সি পাবে, অপশন সি 0.21 পাবে। করে দেখো ক্যালকুলেটারে 0.21 পাবে। তাহলে বুঝতে পারা গেল দুটো জিনিসকে আমাকে ইকুয়াল করতে হবে। কি কি দুটো জিনিসকে ইকুয়াল করব? এক তো ইকুয়াল করব ওয়াই অ্যাক্সিস আর এক্স অ্যাক্সিস এর ফোর্সকে, এটা একটা পার্ট। আর একটা পার্ট হচ্ছে ফোর্স ইনটু ডিসটেন্স করে বলের সাম্যাবস্থা ইকুয়াল টু 0 করব। এই দুটো জিনিস, আর কিছু না, সিম্পল এই দুটো জিনিসকে ইকুয়াল করবে, গল্প শেষ। চলো নেক্সট আমরা যে কোশ্চেনটাতে করব সেটা হচ্ছে এই কোশ্চেনটা। এটা আরো সহজ কোশ্চেন। দেখো কি বলেছে, বলছে চিত্রে প্রদর্শিত দুটি ব্লকের মধ্যে কোনো স্লিপ না করলে ব্লক দুটির মধ্যে ক্রিয়াশীল ঘর্ষণ বল কত? আচ্ছা, ব্লক দুটির মধ্যে ক্রিয়াশীল ঘর্ষণ বল মানে এই জায়গাতে কত ঘর্ষণ বল কাজ করছে আমাকে সেটাকে বার করতে হবে, বের করব। শোনো, সবার আগে এই পুরো সিস্টেমটা যেটা দেখতে পাচ্ছ, এই যে পুরো সিস্টেমটা তুমি দেখতে পাচ্ছ, এই সিস্টেমটার ভর কত? এই পুরো সিস্টেমটার ভর হচ্ছে 2 + 4 মানে 6 কেজি হচ্ছে ভর। আগে অ্যাক্সিলারেশন বার করো। ফোর্স ইজ ইকাল টু হয় মাস ইনটু অ্যাক্সিলারেশন। এটার উপর সিস্টেমটার উপর যে ফোর্স কাজ করছে সেটা দেখতেই পাচ্ছ 18 নিউটন। ফোর্সের জায়গায় 18 লিখলাম। মাস কত? 2 আর 4 এর যোগ মানে 6। অ্যাক্সিলারেশন কত? অ্যাক্সিলারেশন জানি না, এ 6 আর 18 কাটাও 3 থাকে। অ্যাক্সিলারেশনের যে মান দাঁড়ালো সেটা দাঁড়ালো 3। অ্যাক্সিলারেশন কত দাঁড়ালো? 3 দাঁড়ালো। ভালো কথা। তাহলে অ্যাক্সিলারেশন কত তৈরি হলো? 3 তৈরি হলো। আচ্ছা, এবার একটা বডিকে যখন তুমি এরকম ভাবে সামনের দিকে ফোর্স লাগাবে, এই 2 কেজি বরের বডিটাও সেম অ্যাক্সিলারেশনই ফিল করবে। দেখো তুমি এই কথাটা চিন্তা করো, একটা বাসে বসে থাকা কেসের মতো। মনে করো তুমি বাসের মধ্যে বসে আছো, বাসটা যত অ্যাক্সিলারেশনে যাবে, তুমি যেহেতু বাসের মধ্যে রয়েছো তুমিও সেম অ্যাক্সিলারেশনে মুভ করবে। ভালো করে কথাটা চিন্তা করো, কিন্তু তুমি বাসের মধ্যে বসে আছো, বাস যত অ্যাক্সিলারেশন নিয়ে সামনের দিকে এগোবে, তুমিও তো বাসের মধ্যে আছো, তাহলে সেম অ্যাক্সিলারেশন নিয়ে এগোবে। তার মানে 2 কেজি ভরের যে ব্লকটা দেখতে পাচ্ছ সেই ব্লকটাও সেম অ্যাক্সিলারেশন নিয়েই এগোবে। 2 কেজি ভরের ব্লকটাও কিন্তু সেম অ্যাক্সিলারেশন নিয়েই এগোবে, এটা মাথায় রেখে চলো। কিন্তু অ্যাক্সিলারেশনের যে মুভমেন্টটা হবে না, সেটার অ্যাকচুয়াল দিক পিছন দিকে হবে। কেন? তুমি যেহেতু ফোর্স এই দিকে লাগিয়েছো, অ্যাক্সিলারেশন বিপরীত দিকে হবে, সেটা হচ্ছে 3। কেন স্যার বিপরীত দিকে হলো? তুই চিন্তা করো, বাস যখনই চলতে শুরু করে তুমি পিছন দিকে হেলে যাও, বাস যখনই চলতে শুরু করে তুমি পিছন দিকে হেলে যাও। একই রকম ভাবে এই নিচের বডিটা যেই সামনের দিকে গতিশীল হওয়ার চেষ্টা করবে, ব্লকটা পিছন দিকে হেলে যাবে। এই বডিটা যেই এই দিকে যাবে, এ পিছন দিকে চলে আসবে। এই বডিটা যেই সামনের দিকে যাবে, 2 কেজির ব্লকটা পিছন দিকে চলে আসবে। সেই জন্যই কথাটা বললাম, ব্লক যখনই সামনের দিকে যাবে, এই বডি তখনই পিছন দিকে যাবে। আই হোপ কথাটা তুমি আমার বুঝতে পারলে। তাহলে অ্যাক্সিলারেশন যেটা এই বডির উপর কাজ করবে সেটা পিছন দিকে কাজ করবে, সেই অ্যাক্সিলারেশনের মান হচ্ছে 3। বডিটার ভর 2, ফ্রিকশন ফোর্স বার করতে হবে। ফ্রিকশন ফোর্স মানেও সেম জিনিস, এম ইনটু এ ইউজ করতেই পারি। মাস হচ্ছে 2 কেজি, অ্যাক্সিলারেশন হচ্ছে 3, অ্যান্সার আসবে 6। তাহলে 6 নিউটন যেখানে দেখতে পাবে সেটাই হচ্ছে অ্যান্সার। স্যার মিউ ইনটু এন ইউজ করলেন না কেন? মিউ ইনটু এন ইউজ করলেন না কেন? এফ মানে তো মিউ ইনটু এন হয়, ওটা ইউজ করলেন না কেন? আরে মিউ কোথায়? কোশ্চেনে মিউ কোথাও দেখতে পাচ্ছ? দিয়েছে মিউ? দেয়নি তো। এন কোথায় দিয়েছে দেখতে পাচ্ছ? দেয়নি তো। কি করব? করার নেই কিছু, মিউ ইনটু এন ইউজ করতে পারবো না, মাস ইনটু অ্যাক্সিলারেশন দিয়ে সলিউশন করতে হবে। 6 নিউটন, গল্প শেষ। চলো নেক্সট কোশ্চেন। আচ্ছা, 24 এর দাগের কোশ্চেনটাতে আসবো, তবে তার আগে আর একটা কোশ্চেন করে নিই, সেটা হচ্ছে 25 এর দাগের কোশ্চেনটা। দেখো বলছে একটি মোটর গাড়িকে একটি অনুভূমিক রাস্তায় সবচেয়ে কম দূরত্বের মধ্যে থামানোর জন্য কি করতে হবে? লাস্টের দিক থেকে পড়ে যাচ্ছি। ব্রেক ব্যবহার না করে ইঞ্জিনকে বন্ধ করতে হবে। এটা কোনোদিন কোনো গাড়ি থামানোর কথা হলো? তুমি মনে করো একটা বাইক চালিয়ে যাচ্ছ, হুট করে ইঞ্জিন অফ করে দিলে। তুমি চিন্তা করো, ভালো করে ভাবো, তুমি বাইক চালিয়ে যাচ্ছ, হুট করে ইঞ্জিনটা অফ করে দিলে, কি হবে? গাড়ি থামবে না ওখানে, তুমি দেখো অফ করে, গাড়ি ওখানে থামবে না, তুমি রানিং এ থাকবে, গাড়ি আরো কিছুটা যাবে, গিয়ে তারপর থামবে। তাহলে গাড়িকে থামানোর জন্য ইঞ্জিন অফ করে দেওয়া ভাট করে, এটা কোনো ওয়ে না, এটা কোনো সলিউশন না, এটা ভুল অপশন, কেটে দিয়েছে এই জন্য। ব্রেকটিকে পাম্প করতে হবে, অর্থাৎ একবার চেপে পরক্ষণেই ছাড়তে হবে। এটা করলে কি হবে? তুমি গাড়ি চালিয়ে যাচ্ছ, হুট করে ব্রেক চাপলে আবার ছেড়ে দিলে, একটু থামলো, থেমে আবার তো গতিশীল হবে, গাড়ি তো থামবে না পুরোপুরি।
তাহলে এটাও কোনো প্রপার সলিউশন না, দিস ইজ নট দ্য কারেক্ট সলিউশন। আচ্ছা, এখানে যেটা অপশন বি দিয়েছে, সর্বোচ্চ মানের ব্রেক কষতে হবে যতক্ষণ না গাড়িটা থামে, না এটা কোনো সলিউশন না যে সর্বোচ্চ মানের একদম ব্রেক কষে দিলাম সঙ্গে সঙ্গে গাড়ি না থামা পর্যন্ত, এটা সলিউশন না। তুমি পড়ে যেতে পারো বা আরো অনেক প্রবলেম হতে পারে, এটা কোনো সলিউশন না। একটা মোটর গাড়িকে অনুভূমিক রাস্তায় সবচেয়ে কম দূরত্বে থামানোর উপায় হচ্ছে গাড়িটি স্লিপ না করা পর্যন্ত, মানে গাড়িটা আস্তে আস্তে স্লিপ করবে, সেই স্লিপ না করা পর্যন্ত সর্বোচ্চ মানের ব্রেক প্রয়োগ করতে হবে। তুমি সর্বোচ্চ মানের ব্রেক কষে দিলে এটা সলিউশন না। এটার অপশন তোমাকে মনে রাখতে হবে, অপশন এ হচ্ছে কারেক্ট অ্যান্সার, গাড়ি স্লিপ না করা পর্যন্ত সর্বোচ্চ মানের ব্রেক কষতে হবে। অপশন বিটাও কোনো সলিউশন না, আশা করা যায় যে বুঝতে পারলে। ঠিক আছে, এখানের এটাও কোনো সলিউশন না, এটাও কোনো সলিউশন না, এটাও কোনো সলিউশন না, একদম ফার্স্ট অপশনটাই কারেক্ট সলিউশন, অপশন এ হয়ে গেল। পরের